মাস্টার্স করতেছি আরকি। তো এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা, আমরা আমাদের যে অতিথি জন আছেন ওনাদের সাথে পরিচিত হয়ে নিলাম। এখন আসলে আমরা আমাদের এত বেশি বাড়াবো না, আমরা শর্টকাট শেষ করে দেওয়ার চেষ্টা করব। আসলে এখানে আমরা ফোকাস করার চেষ্টা করব যে আসলে হায়ার স্টাডি করার জন্য আমাদের অনেকের বিভিন্ন রকম প্রশ্ন থাকে, এবং আমাদের দেখা যায় ফোর্থ ইয়ার চলে যায় বা মাস্টার্স চলে যায়, কিন্তু আমরা একটা স্কলারশিপ ম্যানেজ করতে পারি না, যার কারণে আমরা অনেক হতাশ হয়ে যাই। তো এটার একটা মূল কারণ আমি মনে করি আমাদের মধ্যে যে ইনফরমেশন গ্যাপ সেটা। তো আজকে আমরা এখান থেকে ট্রাই করব আমাদের যে তিনজন ভাইয়া আছে তাদের কাছ থেকে যতগুলো ইনফরমেশন জানা যায় বা আমাদের যত ধরনের প্রশ্ন থাকতে পারে হায়ার স্টাডি নিয়ে, বিশেষ করে ফিনল্যান্ডের ক্ষেত্রে যেহেতু আপনারা ফিনল্যান্ডে গিয়েছেন, তো সব ধরনের কোয়েশন গুলো যাতে আমাদের সবার ক্লিয়ার হয় আমরা সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আর একদম শেষে আমরা একটা সেশন রাখবো আমাদের কোয়েশন এন্ড আনসার। ওখানে আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন আপনারা সবাই আপনাদের যে কোয়েশন গুলো থাকে সেগুলো করতে পারবেন, চ্যাট বক্স এবং হচ্ছে মাইক অন করার মাধ্যমে। আর আমাদের যারা অতিথি আছেন আপনাদের কোয়েশ্চেন গুলো উত্তর করার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল কিছু কোয়েশ্চেনের মাধ্যমে আমরা আমাদের সেশনটা শুরু করব, এবং এরপরে যদি আপনাদের এর বাইরে কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেগুলো আমরা ভাইদের কাছে জানার চেষ্টা করব। তো প্রথমে আমি হাসিবুল হাসান ভাইকে প্রশ্ন করতে চাই যে ভাইয়া, আসলে আপনি তো হায়ার স্টাডির জন্য গিয়েছেন, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে এবং আপনি এখান থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। তো আপনার কি এরকম ইচ্ছা ছিল যে ফোর্থ ইয়ার শেষ করে আমি যদি মাস্টার্সটা করতে পারতাম বাইরে, বা এই ব্যবস্থাটা যদি হইতো তখন আমার জন্য একটু বেটার হতো? এটা একটা বিষয় হচ্ছে, শুরু থেকে একটা প্ল্যানিং থাকা উচিত। তো আমাদের সবারই মোটামুটি ইচ্ছা ছিল, বাট ওইরকম প্ল্যানিংটা ছিল না, যার কারণে প্ল্যান করতে আমরা দেরি করছি। যার কারণে দেখা গেল যে মাস্টার্সটা মাঝপথে না গিয়ে মাস্টার্সটা কমপ্লিট করে তারপরে আসার চিন্তা ভাবনা যেটা। সো এটা আমি মনে করি আগে থেকেই যদি আহ, ইচ্ছা থেকে থাকে, তাহলে অনার্সের মাঝামাঝি থেকেই এটার জন্য প্ল্যান করে রাখা উচিত, এবং শুধু প্ল্যান করার মধ্যেই সীমাবদ্ধ না থেকে এর জন্য যা যা করা উচিত সেগুলো আসলে অ্যাকশন নেওয়া উচিত। অর্থাৎ যে বেসিক জিনিসগুলো আসলে হায়ার এডুকেশনের জন্য লাগে, যেমন আইএলস আছে, তারপরে বিভিন্ন ডকুমেন্ট প্রিপারেশন, আই মিন এসওপি বা সিভি, এই বিষয়গুলো আসলে কিভাবে প্রিপেয়ার করে, এবং আহ এটা আস্তে আস্তে প্রিপেয়ার করে রাখা আমি মনে করি সবচেয়ে ভালো। তাহলে হচ্ছে কি যে আহ যে সময়টা লস হয় সেটা হওয়ার পসিবিলিটিটা অনেক কমে যায়। কারণ আমরা একটা মাস্টার্স অলরেডি করে আসছি, কিন্তু তারপরে ওখানে আবার মাস্টার্স করছি, কারণ ইউরোপে আসলে পিএইচডি করতে হলে দেখা যায় যে ইউরোপিয়ান মাস্টার্স ডিগ্রি ছাড়া এটার পসিবিলিটি একটু কম। সো আমি মনে করি যদি প্রথম মাস্টার্সটাই ইউরোপে এসে হয়, তাহলে সেটা বেটার হয়, এবং এর জন্য আহ একটু আগে থেকেই প্ল্যানিং এবং অ্যাকশন দুটোই করতে হবে। আচ্ছা, তো এখন আমাদের এটা ছিল একটা প্রি প্ল্যান। আপনার যে কথাটা ছিল এটা হচ্ছে একটা প্রি প্ল্যান করা, যে আমরা হায়ার স্টাডিতে কোথায় যাব এবং আমাদের যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো প্রিপেয়ার করে রাখা, যাতে আমাদের ওই সময়টা নষ্ট না হয়। এবং আমাদের যখনই আমরা ইচ্ছে প্রশ্ন করি যে আমার আইএলটিএস স্কোর আছে বা আমাদের আদার্স ডকুমেন্টস গুলো আছে, আমরা যখন পড়তে আসে আমরা যাতে সাথে সাথে অ্যাপ্লাই করে আমাদের সময়টা বাঁচাতে পারি, সেই ব্যবস্থাটা আমাদের নেওয়া উচিত। ঠিক আছে ভাইয়া? এক্স্যাক্টলি, ইয়া। এখন আমাদের আরেকটা প্রশ্ন থাকে, এটা হচ্ছে এক এক দিকে হচ্ছে অ্যাপ্লিকেশনের এক একটা নিয়ম থাকে। তো সেক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্টস থাকে। তো আমি কোন আকাশ ভাইকে প্রশ্ন করতে চাই যে ফিনল্যান্ডে স্টাডি করার ক্ষেত্রে আইএলটিএস স্কোরের রিকোয়ারমেন্ট কেমন, বা ব্যান্ড স্কোর লোয়েস্ট কেমন থাকা লাগে? যেমন দেখা যায় ইউএস তে 6 এর নিচে হচ্ছে অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে না, আবার অনেক ক্ষেত্রে অনেক কান্ট্রি দেখা যায় 5.5 অ্যাকসেপ্ট করতেছে। আহ, হুম, এক্ষেত্রে ফিনল্যান্ডে আমি যেহেতু আমরা মাস্টার্স অ্যাপ্লিকেশন করেছিলাম, মাস্টার্স এর যে রিকোয়ারমেন্টসটা সেটাই শেয়ার করব। মাস্টার্স এর আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5, মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে 6.5 লাগবে, এন্ড হচ্ছে নো ব্যান্ড লেস দেন 6। আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা ততদিনে হচ্ছে এটাই ছিল। এখন পরবর্তীতে আপডেট হয়েছে কিনা সেই ইনফরমেশনটা আমার এখনো জানা নেই, তবে
আমার যতটুকু মনে হয় এখনো হচ্ছে 6.5 হচ্ছে রিকোয়ারমেন্ট আছে আইএলটিএস এর ব্যাপারটা। আর আরেকটা জিনিস আমি সাথে বলে রাখি, ফিনল্যান্ডের যে অ্যাপ্লিকেশন যে প্রসিডিউরটা সেটা হচ্ছে যেমন ইউএস এর ক্ষেত্রে অনেক সময় যে মাস্টার্স এর যারা অ্যাপ্লাই করে ওদের ক্ষেত্রে হচ্ছে প্রফেসর ম্যানেজ করা লাগে। তো ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশনটা হচ্ছে এরকম না, ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশন হচ্ছে সেন্ট্রাল বেসড, অর্থাৎ ডিরেক্ট হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা লাগবে, কোনো আলাদাভাবে প্রফেসরকে মেইল করা লাগবে না বা প্রফেসরকে ম্যানেজ করা লাগবে না। তো এই দিক থেকে হচ্ছে একটু ফিনল্যান্ডটা হচ্ছে ফ্লেক্সিবল মানে বলতে গেলে আর কি, কারণ অনেকে দেখা গেছে যে প্রফেসরদেরকে মেলের পর মেল দিয়ে যায়, হয়তো রেসপন্স ওরকম পায় না, বা প্রফেসরদের সাথে মেল ইন্টারভিউ দেওয়ার পরেও হচ্ছে অনেকে ওরকম ম্যানেজ করতে পারে না বা অনেকে লাক ফেভার করে না। তো এই দিক থেকে ফিনল্যান্ডে মানে প্রসিডিউর হচ্ছে একটু ইজি, যে আপনি ডিরেক্ট হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, আপনার রিকোয়ারমেন্টস গুলা সবকিছু যদি ঠিকঠাক থাকে, আইএলটিএস এর রিকোয়ারমেন্টস বলেন বা হচ্ছে আপনার সিজিপিএ এর রিকোয়ারমেন্টসটা, একটা রিকোয়ারমেন্টস আছে ওটা সাবজেক্ট বেস হচ্ছে ভ্যারি করে, সবকিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট ইউনিভার্সিটি পোর্টালে ঢুকে অ্যাপ্লিকেশন করে দেবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশনের হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে সেপারেট অ্যাপ্লিকেশন। জয়েন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম যে আপনি একটা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে হচ্ছে আপনি 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর সেপারেট অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার স্পেসিফিক ইউনিভার্সিটি, যেমন হেলসিঙ্কি ইউনিভার্সিটি, তাম্পেরে ইউনিভার্সিটি এন্ড মোস্ট প্রবাবলি আরেকটা ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে আপনার এগুলাতে হচ্ছে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করা লাগে এবং এদের ডেডলাইন গুলো হচ্ছে ডিফারেন্ট। জয়েন্ট অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা হচ্ছে জানুয়ারির 11 তারিখ থেকে শুরু হয়, জানুয়ারি 11 অথবা জানুয়ারি ফার্স্ট উইক থেকে এরকম শুরু হয়। আর যেটা সেপারেটেড হচ্ছে এক এক ইউনিভার্সিটি এক এক রকম, তবে সব কিছু হচ্ছে ওভারঅল মানে ডিসেম্বরের দিকে এরকম শুরু হয়ে থাকে আর কি। আচ্ছা ভাইয়া, যখন আমরা আইএলটিএস দেওয়ার জন্য প্ল্যান করি, অ্যাপ্লিকেশন করার জন্য, তো সেক্ষেত্রে আইএলটিএসটা কোন সময় দিলে বেটার হয়? বা যদি স্পেসিফিক ফিনল্যান্ডের ক্ষেত্রে হয়, যেমন দেখা যায় ইউএস তে যখন আমরা ফল 25 এর বা ফলের জন্য আবেদন করি তখন সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়, তখন আগস্ট লাস্টের মধ্যে যদি আমরা আইএলটিএসটা প্রিপেয়ার করে রাখি তাহলে হচ্ছে বেটার হয়। বাট ফিনল্যান্ডের ক্ষেত্রে এটা কিরকম বা কখন দিয়ে রাখা উচিত? ফিনল্যান্ডে যদি হচ্ছে মাস্টার্স কারো যদি একদম মানে অনার্স শেষ করার পরপরই হচ্ছে বাইরে মাস্টার্স এর প্ল্যানিং থাকে, যে দেশে সময় নষ্ট করবে না, তাহলে আমার মতামত থাকবে হচ্ছে যে আপনি ফোর্থ ইয়ার ওঠার পরে আহ, মানে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়াটা শুরু করা। এবং হচ্ছে আপনি 4-1 যখন হচ্ছে আপনার 4-1 যে সেমিস্টারটা সেটা কমপ্লিট হওয়ার সাথে সাথে হচ্ছে আপনি আইএলটিএস টা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। এবং হচ্ছে তখন আপনার হ্যাসেলটাও কমে যাবে, হাতে সময়ও থাকবে, আপনি বাকি যে ডকুমেন্টস গুলো সেগুলো হচ্ছে আপনার ওরকম ভাবে প্রসেস করতে পারবেন। কারণ ফিনল্যান্ডের আমাদের ইনটেকটা হচ্ছে শুরু হয় সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বরে ক্লাসটা শুরু হয়। তো আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন স্টেজটা কিন্তু হচ্ছে আপনি ধরেন যদি আপনি সাপোজ আপনি কেউ যদি 2025 সেপ্টেম্বর ইনটেক ধরতে চায়, তাহলে তাকে হচ্ছে 2024 সালের যে ডিসেম্বর মাসটা, ডিসেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হবে, তাহলে ডিসেম্বরের আগে হচ্ছে তাকে সবকিছু রেডি রাখতে হবে। তো ওনার আইএলটিএস বলেন, সিবি, তারপর হচ্ছে এসওপি, লেটার অফ রিকমেন্ডেশন সবকিছু হচ্ছে আগে থেকে ঠিক রাখতে হবে। তার মানে 2025 সেপ্টেম্বর যদি আমরা টার্গেট রাখতে চাই, তাহলে 24-এর মধ্যে আমাদের আইএলটিএস এবং হচ্ছে আদার্স যে ডকুমেন্ট সবকিছু হাতে থাকা প্রয়োজন। তো আমার মতামত হচ্ছে যে ফোর্থ ইয়ার ওঠার পরে আইএলটিএস এর প্রিপারেশনটা আপনি আগে থেকে নিতে পারেন, ওটা কোনো সমস্যা না। 4-1 কমপ্লিট হলে আইএলটিএস টা দিয়ে দেওয়া বেটার। তো এখন আমাদের আরেকটা যেটা কমন প্রবলেম, সেটা হচ্ছে একটা ফিনান্সিয়াল একটা ব্যাপার স্যাপার থাকে আর কি। তো আমি ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছে জানতে চাইবো যে ফিনল্যান্ডের ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করার জন্য তো দুইটা মেথড আছে, একটা হচ্ছে জয়েন্ট আর একটা হচ্ছে সেপারেট। তো সেক্ষেত্রে আমাদের কোনো কি অ্যাপ্লিকেশন ফি কেমন লাগে বা অ্যাপ্লিকেশন ফি আছে কিনা, এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের যে বাছাই প্রক্রিয়াটা হয় ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে আমাদের ওই বাছাই প্রক্রিয়াটাতে কোন বিষয়গুলোর প্রতি বেশি জোর দেওয়া হয়? আচ্ছা, হ্যাঁ, প্রথমে অ্যাপ্লিকেশন ফির কথা যদি বলি, ফিনল্যান্ডের এটা একটা হচ্ছে সুবিধা যে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নাই আর কি। এটা হোক সেপারেট অ্যাপ্লিকেশন বা জয়েন্ট অ্যাপ্লিকেশন, দুইটার কোনোটাতেই কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। এটা জাস্ট ওদের একটা ওয়েবসাইট আছে, আহ, ওটাতে হচ্ছে অ্যাপ্লাই করলেই হয়, সবগুলাই ফ্রি অ্যাপ্লিকেশন আর কি। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফির কথা গেল। আরেকটা কোয়েশ্চেনটা কি ছিল মেমো? হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে
ইউনিভার্সিটি থেকে যখন আমরা অ্যাপ্লিকেশন করি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা। তারা তো আমাদেরকে একটা হুম ভাইবার হুম জন্য হুম। কল করে। তো সেই ভাইবাতে আচ্ছা আচ্ছা। কিরকম প্রশ্ন করা হয় বা অ্যাসেসমেন্টের হুম হুম। ব্যাপারটা কিরকম, এবং আচ্ছা। তারা কোন প্যারামিটার গুলোর উপরে বেশি ফোকাস করে একটা হুম হুম। ক্যান্ডিডেট সিলেকশনের ক্ষেত্রে। আচ্ছা। এই যে অ্যাসেসমেন্টের ব্যাপারে এটা ডিপেন্ড করতেছে আসলে ভার্সিটি টু ভার্সিটি, ইউনিভার্সিটি ডিপেন্ড করে। যেমন যদি পার্সোনালি আমার ইউনিভার্সিটির কথা বলি, ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড, যেটা কুওপিওতে, এটার সিস্টেম হচ্ছে এটা ১ম এ জয়েন্ট অ্যাপ্লিকেশনে সেন্ট্রালি এপ্লাই করতে হয়। এপ্লাই করার পর ওখানে একটা সিজিপিএ, আইএলটিএস, তারপর মোটিভেশন লেটারের উপর একটা মার্কিং করে একটা জেনারেল ফিল্টারিং করে আরকি। ওই জেনারেল ফিল্টারিং এ দেখা যায় ৫০০ থেকে ৬০০ অ্যাপ্লিক্যান্ট নেক্সট স্টেজে যায়। ওই নেক্সট স্টেজ থেকে দেখা যায় একটা ভাইবা হয়। ওই ভাইবাতে তোমার রিসার্চ বেসড কোনো এক্সপেরিয়েন্স থাকলে ওই এক্সপেরিয়েন্স রিলেটেড কোয়েশ্চেন করে, অথবা কোনো স্পেসিফিক যদি আ পেপার থাকে ওই পেপার রিলেটেড কোনো কোয়েশ্চেন করতে পারে, বা জাস্ট ওভারঅল জেনারেল কোয়েশ্চেন এগুলা। ওই জেনারেল কোয়েশ্চেন এর বেসড সাথে হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া এটা দেখে, এটা হচ্ছে তোমার ইংলিশ স্কিলটা কিরকম আরকি। তো এই ইংলিশ স্কিলটা মেজারমেন্ট করে হচ্ছে ওই ভাইভাতেই। এই ক্রাইটেরিয়া গুলোর উপর ডিপেন্ড করে নেক্সট স্টেজে হচ্ছে ফাইনাল রেজাল্ট দেয় আরকি। তো এখানে ১ম এ হচ্ছে একটা ওভারঅল জেনারেল ফিল্টারিং, তারপর হচ্ছে ফাইনাল একটা ভাইবা। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির কথা গেল। আবার কিছু ইউনিভার্সিটি আছে এখানে কোনো হচ্ছে ভাইভা বা কোনো এক্সামের কোনো সিস্টেম নাই। যেমন হচ্ছে হেলসিংকি ইউনিভার্সিটি। এই হেলসিংকি ইউনিভার্সিটিতে তোমার দেখা যায় ওভারঅল তোমার রেজাল্ট কেমন, আইএলটিএস কেমন, তোমার মোটিভেশনাল লেটার কতটুকু স্ট্রং, এসবের উপর ডিপেন্ড করে জাস্ট ফাইনাল রেজাল্টটা দিয়ে দেয়। তো এটা আসলে ভার্সিটি টু ভার্সিটি ভেরি করতেছে আরকি। আবার অনেক ইউনিভার্সিটি, যেমন তুর্কু ইউনিভার্সিটি, যদি তুর্কুর কথা যদি বলতে যাই, এখানে হচ্ছে ওরা একটা প্রেজেন্টেশন নেয় আরকি। ওই এপ্লাই করার পর যারা জেনারেল ফিল্টারিং এ সিলেক্ট হয় ওদের একটা সবার একটা ৩-৪ মিনিটের প্রেজেন্টেশন নেয়। ওরা একটা টপিক দিয়ে দেয়। ওই টপিকের উপর বলে যে হচ্ছে ৩-৪ মিনিটের একটা প্রেজেন্টেশন দিতে। সো এই প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আরকি ফাইনাল রেজাল্টটা দেয়। তো মোটামুটি এগুলা হচ্ছে এইসব ইউনিভার্সিটির অ্যাডমিশন ক্রাইটেরিয়া আরকি, সিলেকশন ক্রাইটেরিয়া। মানে এগুলো হচ্ছে কিছু বেসিক ক্রাইটেরিয়া। তো হুম, হুম। এখন আমি হাসিবুল হোসেন ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে আমরা যখন আপনি যেভাবে বলছিলেন যে পেপার রেডি করার ক্ষেত্রে, তো আমরা তো 4th ইয়ারের আগে তাহলে অ্যাপ্লাই করতে পারি, আমার অনার্স শেষ হওয়ার আগে তো আমি অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি ওই সময় আমরা অ্যাপ্লাই করি, আমাদের অনার্স 4th ইয়ারে যে প্রজেক্ট থাকে বা থিসিস থাকে সেটাও খুব হয় না। তো সেক্ষেত্রে আমাদের রিসার্চ কাজ দেখানোর মতো বা গবেষণার কোনো কিছু দেখানোর মতো বা স্কিল দেখানোর মতো কোনো কিছু থাকে না। বাট যারা অ্যাপ্লাই করে ১,০০০ বা ১৫০০, সবার সিজিপিএ থাকে, তারপরে মোটিভেশন লেটার থাকে, আদার্স যেগুলা এগুলা তো থাকে। তো সেক্ষেত্রে এই রিসার্চ অথবা হচ্ছে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম অথবা হচ্ছে আহ বিভিন্ন ভলেন্টারি কাজ, এগুলোর ইম্প্যাক্ট কেমন সিলেকশনের ক্ষেত্রে? প্রথমত আমাদের সবার যেটা একটা ভুল ধারণা সেটা হচ্ছে গিয়ে কি যে আমার একটা রিসার্চ পেপার থাকতেই হবে তাহলে আমি স্কলারশিপ পাবোই। এটা হচ্ছে প্রথমত একটা ভুল ধারণা। কারণ আ রিসার্চ এক্সপেরিয়েন্স এবং পাবলিকেশন ২ টা ভিন্ন কথা। এখন দেখা যায় আমরা অনার্স 4th ইয়ারে যখন থাকি, তখন হয়তো আমাদের অনেকেরই বা মেক্সিমামেরই কোনো রিসার্চ পেপার বা কোনো কনফারেন্স পেপার থাকে না। তবে টুকটাক কিছু রিসার্চ অভিজ্ঞতা থাকে। এখন আমি যেটা ফিল করি বা আমি হচ্ছে গিয়ে আমাদের ডিপার্টমেন্ট হেডের সাথে একদিন আমাদের মিটিং হয়েছিল। তো ওখানে ওরা যা বলল তাতে আমার যেটা মনে হলো যে শুধুমাত্র পাবলিকেশন বা এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। তবে রিসার্চ এক্সপেরিয়েন্স কেমন? অর্থাৎ কেউ রিসার্চ এর সাথে সংযুক্ত ছিল কিনা? তার আগ্রহ কেমন? এই বিষয়টা আরো বেশি ইম্পোর্টেন্ট। অর্থাৎ আমি সিভিতে শুধুমাত্র যে পেপারই আ আছে এটা উল্লেখ করব তা না। বরং আমি কি কাজ করছি সেটা উল্লেখ করব। এবং নট অনলি আ সিভিতে আমরা মোটিভেশন লেটারেও কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি যে আমি এই কাজ করেছি, আমার এইদিকে আগ্রহ আছে এবং এই কাজ করার ইচ্ছা আছে। আমি হয়তো ফেসিলিটি পাইনি। আমি হয়তো মাত্র অনার্সে কারণ
অনার্সে থাকাকালে কিন্তু কেউই ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হওয়ার মতো ওইরকম ক্যাপাবিলিটি থাকে না ম্যাক্সিমামেরই। সো এই বিষয়টা আসলে ঐরকম। সো যখন হচ্ছে গিয়ে কেউ 4th ইয়ারে থাকা অবস্থায় এপ্লাই করবে, এটা কিন্তু সবাই ধরেই নেয় যে না, ওর এরকম পেপার থাকার পসিবিলিটি খুবই কম। বাট যে অলরেডি তখন যার রিসার্চ এক্সপোজার হয়েছে, তার কিন্তু একটা পটেনশিয়ালিটি আছে যে না, সে একটা ভালো রিসার্চার হতে পারে। সো এই বিষয়টা খুবই ইম্পোর্টেন্ট যে কারো রিসার্চ এক্সপেরিয়েন্স আছে কিনা। এবং আম আরেকটা বিষয় হচ্ছে যে এই সিভি এবং মোটিভেশন লেটার প্রিপারেশন এর সময় যে আমরা অনেক কিছুই হচ্ছে কি ইনসিগনিফিক্যান্ট ভেবে সেটা উল্লেখ করি না। বাট আমার মনে হয় যে এক্সপেরিয়েন্স গুলো আমরা গেইন করি, সবগুলো সেখানে উল্লেখ থাকা উচিত। যাতে করে প্রোফাইলটাকে খুবই আই মিন পটেনশিয়াল আ ক্যান্ডিডেট হিসেবে দেখতে পারে যারা কমিটিতে থাকে, অ্যাডমিশন কমিটিতে। সো প্রত্যেকটা আসলে যে পটেনশিয়াল ক্যান্ডিডেট গুলো থাকে, একজনের সাথে আরেকজনের ডিফারেন্সটা হয়ই হচ্ছে গিয়ে অ্যাডমিশন কমিটির কাছে ওই ডকুমেন্টস গুলো তার কেমন লাগছে। সো আসলে ২ জনের সিমিলার প্রোফাইল থাকলেও এক্ষেত্রে যে এখানে ২ জনই চান্স পাবে এটা কোনো কথা না। যারটা ওই অ্যাডমিশন কমিটির কাছে ভালো লাগবে তারই হবে। বিষয়টা হচ্ছে এরকম। সো এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে যত জায়গায় সুযোগ আছে সব জায়গায় এপ্লাই করা উচিত। কারণ কার কোথায় আসবে, কোন কমিটির কাছে কার ব্যাপারটা ভালো লাগবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। সো এই হচ্ছে গিয়ে আ ইয়ের বিষয়টা যে অনার্স থাকা অবস্থায় এপ্লাই করলে আসলে এক্সপেরিয়েন্স থাকে না বা পেপার থাকে না, তারা কি করবে? অর্থাৎ তাদেরও সুযোগ থাকে এবং আ অ্যাডমিশন কমিটি ধরেই নেয় যে আসলে ওদের রিসার্চ পেপার থাকবে না বা এক্সপেরিয়েন্স ও খুব বেশি একটা থাকবে না। বাট তাদের আগ্রহ আছে কিনা এই বিষয়টা বেশি ইম্পোর্টেন্ট। মানে রিসার্চ পেপার হচ্ছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে পারে। আহ, ইয়া যেটা বুঝলাম। এক্সাক্টলি। এটা থাকা ভালো। বাট এক্সপেরিয়েন্স, আগ্রহ এই বিষয়গুলো আরো বেশি ইম্পোর্টেন্ট আমি মনে করি। তো সেক্ষেত্রে আমরা যদি যে ল্যাব গুলো করি, আমরা যে যারা বায়োলজিক্যাল সায়েন্সের আছি বা অন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছি, তাদের তো কিছু ল্যাব থাকে। সেক্ষেত্রে কিছু আমাদের যারা মাইক্রোবায়োলজি পড়ি, মাইক্রোবায়োলজি ল্যাব থাকে, তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি ল্যাব থাকে। তো এই ল্যাবের এক্সপিরিয়েন্স গুলো তো আশা করা যায় সেখানে অ্যাড করা যাবে। আমরা এই যে স্প্রেড প্লেট করছি, একটা যে বায়োকেমিক্যাল টেস্ট করছি, বা পিসিআর করছি, যা বা ডিএনএ এক্সট্রাকশন করছি, সেগুলোকে অ্যাড করা যাবে, রাইট? হ্যাঁ, আমি একটা পয়েন্ট বলি সেটা হচ্ছে গিয়ে কিছু জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে আমার কারিকুলামের ভিতরে। অর্থাৎ আমি যদি পাস করতে চাই আমাকে অবশ্যই এই জিনিসটা করতে হবে। সেটাতে কিন্তু আসলে তার আগ্রহ কেমন এই জিনিসটা প্রকাশ পায় না। বরং সে যদি ওই কারিকুলামের বাইরে গিয়ে কোনো একটা আ ওই কারো সাথে কোনো একটা প্রজেক্টে আ ইনভলভড ছিল অথবা কোনো একটা রিসার্চ করছে, এটা কিন্তু তার আগ্রহটা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ সে এটা না করলেও তার ক্রেডিট কমপ্লিট হতো, সে পাস করত। বাট সে তবু করছে সেটা মানেই কি তার রিসার্চ এর প্রতি আগ্রহ আছে এবং এই জিনিসটা ইম্পোর্টেন্ট। মানে আমরা কারিকুলামের বাইরে গিয়ে যে এক্সট্রা কিছু আমরা গেইন করতেছি, সেটা অ্যাড করাটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা খুব ভালো ইমপ্যাক্ট ক্রিয়েট করে। হ্যাঁ, এক্সাক্টলি। এখন এখন ভাইয়া তাহলে আমরা আহ, মোটামুটি জানলাম যে আসলে অ্যাপ্লাই করার জন্য যেই কখন থেকে শুরু করা উচিত, কি কি পেপার রেডি করা উচিত, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কেমন হওয়া উচিত, এবং কোনো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং হচ্ছে কোনো ফি আছে কিনা সেটা জানলাম। তো এখন যদি আমরা অ্যাপ্লিকেশনের পরে আমাদের যে ভাইবা হয় ওই ভাইবার পরে সিলেক্টেড হয়ে যায়, তো সেক্ষেত্রে সিলেক্টেড হওয়ার পরে আমাদের একটা কনসার্ন থাকে যে আমরা তাদের সাথে কিভাবে ওইখানে কন্ট্যাক্ট করব, বা কিভাবে আমার এডমিশনটা কমপ্লিট হবে। তারপর আমি ওখানে যাওয়ার পরে আমার আসলে অ্যাকোমোডেশন কিরকম হবে, হ্যাঁ, বা আমার প্রফেসরের সাথে বা আমার ইউনিভার্সিটি কমিটির সাথে আমি কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করব। তো এটা নিয়ে আমি জানতে চাইবো আব্দুল হান্নান ভাইয়ের কাছে। আচ্ছা, যখন হচ্ছে কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার কোনো একটা স্টুডেন্ট পায়, তখন হচ্ছে ওরা একটা লিঙ্ক দেয় স্টাডি অফারটা অ্যাকসেপ্ট করার জন্য, এবং সেটার হচ্ছে একটা ডেডলাইন থাকে যে আপনাকে হচ্ছে এই ডেডলাইনের মধ্যে হচ্ছে অফারটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি ওই ডেডলাইন অ্যাকসেপ্ট না করেন সেটা তাহলে মানে ভ্যালিড থাকবে না আরকি। আর সাথে হচ্ছে যদি স্কলারশিপ পান তাহলে সেটারও হচ্ছে স্কলারশিপের জন্য হচ্ছে আলাদা একটা লিঙ্ক থাকে,
সবকিছু এখানেই থাকে। ওই লিঙ্কটা হচ্ছে আপনার একটা ডেডলাইন দেওয়া থাকে প্রায় ১ মাসের মতো। ওই ১ মাসের মধ্যে হচ্ছে আপনার এটা অ্যাকসেপ্ট করতে হবে আরকি। তো যখন হচ্ছে অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পরে ওখানে হচ্ছে আপনার ইনফরমেশন সবকিছু শেয়ার করা লাগে। তো ইনফরমেশন যখন আপনি দিবেন বা হচ্ছে মেইল অ্যাড্রেসটা দিবেন, এর পরবর্তীতে প্রসিডিউর সেগুলো হচ্ছে ওরাই আপনাকে মেইলের মাধ্যমে জানাবে যে কখন আপনার ক্লাসটা শুরু হবে, কখন হচ্ছে আপনার ওরিয়েন্টেশন হবে এবং হচ্ছে আপনার কখন হচ্ছে ফিনল্যান্ডে আপনাকে আসতে হবে। এই ব্যাপারগুলো হচ্ছে ওরা মেইলের মাধ্যমে জানায় দিবে। আর বাকি যে হচ্ছে ভিসার যে প্রসেসিংটা, সেটা হচ্ছে আমাদেরকে যেই ফিনল্যান্ডের যেই ইমিগ্রেশন ওয়েবসাইট আছে যেমন মিগ্রি, ওখান থেকে হচ্ছে আমাদেরকে বাকি প্রসেসিং গুলো আমাদের নিজেদেরকে করতে হবে। এইখানে হচ্ছে ভার্সিটির ব্যাপারটা এরকম না যে ভার্সিটি আপনাকে খুব হেল্প করবে বা হচ্ছে ভার্সিটি আপনাকে গাইডলাইন দিয়ে দিবে, এরকম না। যদি আপনার কোনো কনফিউশন থাকে, আপনার কোর্সের যে কোর্স কোঅর্ডিনেটরের ইয়া থাকে, আপনি কোর্স কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে ওকে মেল করতে পারেন কোনো হেল্প লাগলে। এই ব্যাপারে তারা অবশ্যই হচ্ছে একদম মানে খুবই কি বলবো স্ট্রিক্ট এবং হচ্ছে ওরা খুবই হেল্পফুল এই ব্যাপারগুলোতে, এরা খুবই হেল্প করে। বাট আপনাকে যেই ভিসার যে প্রসেসিংটা সেটা হচ্ছে আপনাকে নিজেকে করতে হবে। আপনার ইন্ডিয়ান এম্বাসিতে বা ইন্ডিয়ান এম্বাসির জন্য যে ইয়াটা মানে ডেট বলেন বা হচ্ছে ইন্ডিয়ান ভিসার জন্য যেগুলো করা লাগে সেটা আপনি নিজে করতে হবে। তারপর বিএফএস এর স্লট যেগুলো নেওয়া, বিএফএস অ্যাপয়েন্টমেন্টের সেটাও আপনাকে নিজেকে নিতে হবে এবং ইন্ডিয়া যাওয়া আসা সবকিছু আপনাকে নিজেকেই হ্যান্ডেল করতে হবে। এবং এগুলো হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি বলে দিবে না যে আপনি এই দিনের মধ্যে করেন। আপনাকে ইউনিভার্সিটি জাস্ট একটা ডেডলাইন দিয়ে দিবে যে আপনাকে হচ্ছে এই কয়েকদিনের মধ্যে আসতে হবে, এই তারিখের মধ্যে। যেমন আমাদের টাইম ছিল সেপ্টেম্বরের ৬ তারিখ কিংবা এরকম সামথিং। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কিছু স্টুডেন্ট ভিসা পায় না বা হচ্ছে তাদের পার্সোনাল কিছু সমস্যা থাকে যে তারা ওই টাইমের মধ্যে আসতে পারে না বা ক্লাস বা ওরিয়েন্টেশন জয়েন করতে পারে না। তাদের ক্ষেত্রে হচ্ছে তারা যদি ডিরেক্ট কোর্স কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করে তাহলে তারা এই ব্যাপারটা কনসিডার করে থাকে। আচ্ছা, তো ভাই এখানে যে ব্যারিয়ারটা আমাদের এখানে ক্রিয়েট হয় সেটা হচ্ছে বাংলাদেশে ফিনল্যান্ডের কোনো এম্বাসি কিন্তু নাই। তো সেক্ষেত্রে প্রথমে ইন্ডিয়া যেভাবে আমাদেরকে ইন্ডিয়াতে গিয়ে বাকি প্রসেসিং গুলো করতে হয়, তো সেক্ষেত্রে ইন্ডিয়ার কি ওইটা আলাদা কোনো ভিসা আছে যে আমাকে ওই এক্সট্রা ভিসাটা নাকি ভিজিট ভিসা নিয়ে গিয়ে হচ্ছে কাজ করে দিতে পারে? হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে মানে ইউজুয়ালি হচ্ছে আমরা কি করি যে আমি আগে বলি আপনি হচ্ছে ২ টা না ৩ টা ভিসা আমরা নরমালি হচ্ছে যেমন টুরিস্ট ভিসা, তারপর মেডিকেল ভিসা, আরেকটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা আরকি যেটা। তো আমরা যেকোনো ভিসা দিয়ে যাইতে পারি। ঠিক আছে? মেডিকেল ভিসার ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্টের হচ্ছে মেডিকেলের যেই ডকুমেন্টস গুলো সেগুলো হচ্ছে লাগে। তো আমরা এই ব্যাপারটা আমরা মানে স্কিপ করি। আমরা হচ্ছে ইউজুয়ালি টুরিস্ট ভিসা অথবা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসার কথা বলি। তো টুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনি টুরিস্ট ভিসা দিয়ে আপনি ইন্ডিয়া যাইতে পারেন এবং হচ্ছে বিএফএস অ্যাপয়েন্টমেন্ট ফেস করতে পারেন। বাট আপনি ইমিগ্রেশনে বলতে পারবেন না যে হচ্ছে আপনি ভিএফএস ফেস করার জন্য যাচ্ছেন। এই জিনিসটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনি ইমিগ্রেশনে বলেন যে হচ্ছে আপনি দিল্লিতে ভিএফএস ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তখন হচ্ছে আপনাকে ওইখানে মানে ওরা ঝামেলা করবে। আর লিগ্যাল ওয়ে যেটা সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা, অর্থাৎ আপনি বিএফএস ফেস করার জন্য ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং ডাবল এন্ট্রি ভিসার সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনি ওই ভিসাটার জন্য অ্যাপ্লিকেশন করলে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত হচ্ছে ভিসাটা পেয়ে যাবেন ইন্ডিয়ান, কম্পেয়ার টু হচ্ছে টুরিস্ট ভিসা আর হচ্ছে মেডিকেল ভিসা অন্য যাই বলেন। সো আমাদেরকে হচ্ছে ডাবল এন্ট্রি ভিসাটাই হচ্ছে অ্যাপ্লিকেশন করাটা জরুরি। তবে ডাবল এন্ট্রি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আমাদের অবশ্যই বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট আগে নিতে হবে। এটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসার অন্যতম একটা ক্রাইটেরিয়া। তাহলে আমরা প্রথমে এম্বাসির যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা যদি আমরা দেখাই তাহলে আমরা ডাবল এন্ট্রি ভিসাটা পেয়ে যাবো এবং সেটাতে আমরা হ্যাঁ, এম্বাসি ফেস করতে পারবো। হ্যাঁ। তো এখন আমি ইয়াসমিন আপনার ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমাদের ফিল্ডের ক্ষেত্রে কিন্তু 3 রকমের আমরা ক্রাইটেরিয়া দেখতে পাই। একটা হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রে অনেকে সেলফ ফান্ডে যায়, আবার অনেকে স্কলারশিপে যায়, আবার পিএইচডি থাকে, পিএইচডি ক্ষেত্রে স্কলারশিপ তো অবশ্যই পাওয়া যায়, তো সেলফ ফান্ডে খুব কম করে। তো মাস্টার্স যখন আমরা সেলফ ফান্ডে করতে যাই সেক্ষেত্রে তো সম্পূর্ণ খরচটা নিজেকে বহন করতে হয়। কিন্তু যখন আমরা ফুল ফান্ড স্কলারশিপ পাই মাস্টার্স এর ক্ষেত্রে, সেক্ষেত্রে ওরা কি আমাদেরকে অ্যাকোমোডেশন ফিটাও প্রোভাইড করে কিনা, নাকি শুধুমাত্র তারা আমাদের যে টিউশন ফি ওই টিউশন ফিটাই দেয়? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, যখন আমরা পিএইচডি করি, পিএইচডি করার ক্ষেত্রে তারা কি সেমিস্টার ফিটার সাথে সাথে অ্যাকোমোডেশন ফিটা দেয় কিনা, এবং যদি দিয়ে থাকে তার পরিমাণটা কেমন? আচ্ছা, মাস্টার্সের স্কলারশিপের ব্যাপারে এখানে সাধারণত ২ ধরনের স্কলারশিপ থাকে আর কি। প্রথমত হচ্ছে টিউশন ফি ওয়েভার, একটা যেটা 50% থেকে 100% পর্যন্ত হতে পারে। এটা প্রোফাইলের উপর ডিপেন্ড করে আর কি কত পার্সেন্ট দিবে। আরেকটা
স্কলারশিপ আছে যেটা হচ্ছে ফিনল্যান্ড স্কলারশিপ বলে আর কি। এটাতে 100% টিউশন ফি ওয়েভার, সাথে হচ্ছে 5,000 ইউরো সাথে দেয়। তো এখানে প্রথম স্কলারশিপের কথা যেটা 50 to 100% যেটা আছে, ওটা পুরোটা ডিপেন্ড করতেছে আসলে তোমার প্রোফাইল কিরকম, সাথে হচ্ছে কতজনকে দিচ্ছে। এটা আবার ডিপেন্ড করে, দেখা যায় এক ডিপার্টমেন্টে একজন কি দুইজনকে দেয়। আবার আমার ইউনিভার্সিটিতে কোনো প্রোগ্রামে এই 100% স্কলারশিপ দেয় না, এটা আসলে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। আর আরেকটা কথা হচ্ছে যে যখন টিউশন ফি ওয়েভার থাকে, আর তখন তো অবশ্যই অ্যাকোমোডেশনের কোনো কস্ট দিবে না। বাট যখন ফিনল্যান্ড স্কলারশিপ দিবে তখন সাথে 100% টিউশন ফি ওয়েভার প্লাস হচ্ছে 5,000 ইউরো দিবে আর কি। তো এটা গেল স্কলারশিপের ব্যাপারে। আরেকটা পরের কোয়েশ্চেন যেটা ছিল পিএইচডি পজিশন, জেনারেলি এই ফিনল্যান্ডের পিএইচডি পজিশন গুলাতে, যে আমার ইউনিভার্সিটির কথা যদি বলি, এখানে পিএইচডি পজিশন অ্যাভেলেবল থাকে। ওরা একটা সার্টেন পিরিয়ডে হচ্ছে পিএইচডি পজিশন গুলোর জন্য ওপেন অ্যাপ্লিকেশন করতে বলে ক্যান্ডিডেটদের। এখানে নর্মালি 2,500 থেকে 2,700 ইউরো পর্যন্ত আর কি প্রতি মাসে পিএইচডি পজিশন থেকে পাওয়া যায় নর্মালি। বাট এটা ডিপেন্ড করে আসলে ফান্ডিং কেমন, সাথে কোন রিসার্চ গ্রুপটা কত বেশি পপুলার। যেমন আমাদের ইউনিভার্সিটিতে কতগুলো রিসার্চ গ্রুপ আছে খুব নতুন, তো দেখা যায় ওইসব নতুন রিসার্চ গ্রুপে খুব একটা বেশি পাওয়া যায় না আর কি, যেমন 2,000-2,500। আর যেগুলো একটু পপুলার রিসার্চ গ্রুপ, ওখানে ওরা আবার ফান্ডিংটা ওদের একটু বেশি থাকে, তো ওদের টাকাও ওরকম বেশি দেয় আর কি। তো এই আর কি হচ্ছে এখানে পিএইচডি পজিশনের সিস্টেম। আচ্ছা, বা ওখানে যদি আমরা মাস্টার্সটা কমপ্লিট করি, সেক্ষেত্রে মাস্টার্স আমরা দেখি যে কানাডাতে দুই রকমের হয়, একটা রিসার্চ বেস, একটা হচ্ছে নন রিসার্চ। হ্যাঁ, তো এখানে কি এরকম কোনো সিস্টেম আছে কিনা যে দুই রকমের মাস্টার্স করা যায়, নাকি সবগুলো সেম ধরনের? এইখানে নর্মালি দুই টাইপের ইউনিভার্সিটি আছে আর কি। একটা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। তো যেগুলো রিসার্চ ইউনিভার্সিটি, যেমন এই যে তাম্পেরে বা ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড হেলসিঙ্কি, এগুলো হচ্ছে রিসার্চ বেসড ইউনিভার্সিটি। তো দেখা যায় এই রিসার্চ বেসড ইউনিভার্সিটি গুলার মাস্টার্স এর ভ্যালু একটু বেশি। এখান থেকে মাস্টার্স কমপ্লিট করে থাকলে আর কি পিএইচডি পাওয়ার অপরচুনিটি একটু বেশি থাকে। তো বেটার হয় এই যে রিসার্চ বেসড ইউনিভার্সিটি গুলাতে মাস্টার্স কমপ্লিট করে। এখানে মাস্টার্স কমপ্লিট করলে যেই মাস্টার্স থিসিসটা থাকে, এটা একটু ভারী থাকে আর কি। তো এটার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করতেছে, পিএইচডি পজিশন পাওয়া না পাওয়া। তো এখন আমি আব্দুল হান্নান খানের কাছে জানতে চাইবো যে আসলে আপনারা তো সবাই বাংলাদেশ থেকে গেছেন, তো বাংলাদেশে তো এক রকমের এনভায়রনমেন্টে পড়াশোনা করছেন। তো আমাদের টিচারদের সাপোর্ট বলেন, ইউনিভার্সিটির সাপোর্ট বলেন, সবগুলো একরকম থাকে। তো ওখানে যাওয়ার পরে আপনাদের ইভেন এক্সাম সিস্টেম সহ সবগুলো ভিন্ন, ক্লাস লেংথ, তারপর হচ্ছে আদার্স এভরিথিং। তো এক্ষেত্রে আপনাদের আসলে কেমন ব্যাক পোহাতে হয়েছে ওটাকে অ্যাডাপ্ট করার জন্য, এবং কম্পেয়ার যদি করেন সেক্ষেত্রে আপনার কাছে কোনটাকে বেশি কম্পিটিবল মনে হয়েছে? কম্পারিজন যদি আমি করি, ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেমটা খুবই ফ্লেক্সিবল। অর্থাৎ হচ্ছে আপনার যে কোনো স্টুডেন্টকে অ্যাডাপ্ট করতে আশা করি অত বেশি বেগ পোহাতে হবে না। যদি বাংলাদেশের সেই এডুকেশন সিস্টেমে যদি একটা স্টুডেন্ট সার্ভাইভ করে আসে, তাহলে তার কাছে হচ্ছে ফিনল্যান্ডের এডুকেশনটা একটু ফ্লেক্সিবল লাগবে। কেন সেটা বলি, সেটা হচ্ছে যে আপনার পরীক্ষার কথাই আমি বলি। এখানে হচ্ছে আপনি একটা কোর্সের তিনবার পর্যন্ত আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ আপনার একটা ডেট দেওয়া হয়েছে এবং ওই ডেটে হচ্ছে আপনার কোনো দেখা গেছে আপনি সিক অথবা হচ্ছে আপনার কোনো কাজ আছে, আপনি পরীক্ষা না দিতে চাইলে কোনো সমস্যা নাই, আপনি পরবর্তীতে আরো 2টা সুযোগ পাবেন। সেটা এমন না যে হচ্ছে আপনাকে টাকা পয়সা দিয়ে দিতে হবে বা হচ্ছে প্রফেসরদেরকে হাতে পায়ে ধরে ইয়া করতে হবে, এটা এরকম না। এটা সবগুলা কোর্সের জন্য হচ্ছে এই নিয়ম যে আপনি একটা পরীক্ষা 3বার দেওয়ার সুযোগ পাবেন। ইভেন হচ্ছে আপনার যদি এমন হয় যে আপনি প্রথম পরীক্ষায় গ্রেড কম পাইছেন, আপনি সেকেন্ড অ্যাটেম্পটে দিতে পারবেন, থার্ড অ্যাটেম্প দিতে পারবেন। অথবা কোন একটা স্টুডেন্ট যদি প্রথম অ্যাটেম্পটে 4, অথবা এখানে গ্রেডিংটা বলে রাখি আমি, ফিনল্যান্ডের গ্রেডিংটা হচ্ছে 5, মানে একটা কোর্সের জন্য, বা হচ্ছে ওভারঅল সিজিপিএ যেটা সেটাও 5 হিসাব করে। তো আপনি প্রথমে যদি হচ্ছে গ্রেড 5 পেয়ে থাকেন বা 4 পেয়ে থাকেন ওভারঅল, তাহলেও যদি আপনি পরবর্তীতে দিতে চান সেটাও দিতে পারবেন।
সো পরীক্ষার দিক দিয়ে আমাদের নর্মালি বাংলাদেশি স্টুডেন্টদের যে সমস্যাটা হয় পরীক্ষা নিয়ে আর কি বিশেষ করে, কারণ আলটিমেটলি আমাদের অ্যাসেসমেন্ট বলেন বা ইভ্যালুয়েশন বলেন সেটা কিন্তু পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফিনল্যান্ডে এই ফ্লেক্সিবিলিটিটা আমার কাছে মানে আমার পার্সোনালি হচ্ছে আমার অনেক ভালো লাগছে, যে একটা স্টুডেন্টের স্বাভাবিক যে কোনো সমস্যা হইতেই পারে বা প্রিপারেশন নাও থাকতে পারে, আপনি সেকেন্ডটা বা থার্ড অ্যাটেম্পট দিয়ে করতে পারবেন, আপনার কোর্সটা কমপ্লিট করা যাবে। ইভেন হচ্ছে এরকমও যে সিস্টেম আছে যে আপনি ফার্স্ট ইয়ার একটা আপনার প্রোগ্রাম ধরেন হচ্ছে ফার্স্ট ইয়ারে আছে, তো আপনি আনফরচুনেটলি ফার্স্ট ইয়ার আপনার প্রোগ্রামটা খারাপ হয়েছে অথবা ফার্স্ট ইয়ার আপনি কমপ্লিট করতে পারেন নাই, আপনি সেকেন্ড ইয়ারে হচ্ছে এই পরীক্ষাটা আবার এই কোর্সটা আবার নিতে পারবেন এবং নিয়ে হচ্ছে এটা কমপ্লিট করতে পারবেন যদি সেটা আপনার ম্যান্ডেটরি হয় কারিকুলামের মধ্যে। ইভেন হচ্ছে আপনার ম্যান্ডেটরি ছাড়াও হচ্ছে আপনার এখানে কিছু ফ্রি চয়েস স্টাডি নেওয়া যায়, আপনি হচ্ছে ফ্রি চয়েসের মাধ্যমে যে কোনো কোর্স হচ্ছে আপনি আপনার ইয়াতে ইনক্লুড করতে পারবেন। সো এই ব্যাপারগুলো হচ্ছে অনেক ফ্লেক্সিবল এবং হচ্ছে পড়াশোনার ব্যাপারে ওরা যথেষ্ট হেল্পফুল, টিচাররাও অনেক যথেষ্ট হেল্পফুল এবং ফ্রি মাইন্ডেড, যে কোনো সিলি কোয়েশ্চেনও ওরা অ্যাকসেপ্টেবল ওদের কাছে, এইসব ব্যাপারে ওরা কোনো স্ট্রিক্ট না একদম। তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি বাংলাদেশ থেকে আরো ওইখানে পড়াশোনা করা সহজ। হ্যাঁ, আর তবে কিছু কিছু ব্যাপার আছে যেমন হচ্ছে অ্যাসাইনমেন্টের ব্যাপার যে বা হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপার, যেমন ফিনল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণ প্রেজেন্টেশন দিতে হয়, টু বি অনেস্ট, যেটা বাংলাদেশে হচ্ছে আমাদের এত দিতে হয় না। যেমন ফিনল্যান্ডে আমাদের এখন পর্যন্ত একটা কোর্স হয়েছিল যেটাতে হচ্ছে একটা প্রেজেন্টেশন ছিল 45 মিনিটের প্রেজেন্টেশন, মানে একজন মানুষের 45 মিনিটের একটা প্রেজেন্টেশন ছিল, যেটা আমার বাংলাদেশে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট দিছিলাম। সো এরকমও হয় যে কিছু কিছু জিনিস আছে যেটা বাংলাদেশ থেকে একটু একটু ভিন্ন, বাট আপনি যদি একবার অ্যাডাপ্ট হয়ে যান বা হচ্ছে একটু আসার পরে হচ্ছে একটু মানে সিরিয়াস থাকেন বা হচ্ছে আপনি সিনসিয়ার থাকেন, তাহলে ব্যাপারগুলো আপনার জন্য সহজ হবে। প্রথম থেকে যদি আপনি হচ্ছে এডুকেশনের সাথে থাকেন তাহলে আপনার জন্য অ্যাডাপ্ট করাটা ইজি হবে। ইভেন আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার কিছু কিছু কোর্সে হচ্ছে আপনার পরীক্ষাও হয় না, সেটা হচ্ছে আপনার ভিন্ন রকম হচ্ছে ইভালুয়েশন করে। যেমন আপনার অ্যাটেন্ডেন্সের মার্কস থাকে, তারপর প্রেজেন্টেশনের মার্কস থাকে, তারপর অ্যাসাইনমেন্ট থাকে এবং একটা ফাইনাল একটা ফুল একটা আপনার এটাকে বলা হচ্ছে কোর্স ডায়েরি বলে অথবা হচ্ছে ফাইনাল রিপোর্ট বলে। সাপোজ আপনার হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স এর একটা কোর্স আছে, স্ট্যাটিস্টিক্স এর কোর্সে একটা প্রজেক্ট দেওয়া হয়, ওই প্রজেক্ট হচ্ছে আপনাকে একটা রিপোর্ট, ফুল কোর্সে হচ্ছে আপনাকে যা যা পড়াইছে টিচার হচ্ছে ওটার উপর বেস করে কোয়েশ্চেন করবে এবং ওই কোয়েশ্চেনে হচ্ছে আপনাকে রিপোর্টটা জমা দিতে হবে একটা ডেডলাইনের মাধ্যমে এবং ওই রিপোর্টটাই হচ্ছে আপনার ফাইনালি ইভালুয়েট করবে গ্রেডে। তো এইসব কোর্সের হচ্ছে পরীক্ষা থাকে না। যেমন আমরা ফার্স্ট ইয়ার হচ্ছে কয়েকটা কোর্স করেছিলাম, প্রায় 2 থেকে 3টা, যে কোর্সগুলো কোনো পরীক্ষা ছিল না, বাট আমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়েছিল, প্রেজেন্টেশন করতে হয়েছিল, ইভেন হচ্ছে কোর্স ডায়েরি যেটা লার্নিং ডায়েরি বলে যেটা আমরা কখনো বাংলাদেশে এই জিনিসটা পাই নাই, এখানে আসার পরে লার্নিং ডায়েরিটা জিনিসটা কি এটা বুঝতে পারছিলাম। তো ওইটার উপর বেস করে হচ্ছে আপনার ইভালুয়েশন করা হয় এবং সেই কোর্সগুলোর হচ্ছে কোনো পরীক্ষা থাকে না, এটাও একটা প্লাস পয়েন্ট বলতে গেলে। আচ্ছা, তবে এখন যদি কেউ মাস্টার্স কমপ্লিট করার পরে পিএইচডি ফিনল্যান্ডে করতে চায়, সেক্ষেত্রে যদি কম্পেয়ার করেন যে সবার তো স্বপ্ন থাকে অস্ট্রেলিয়া, কানাডা আর ইউএস তে পিএইচডিটা করবেন, তো সেক্ষেত্রে আপনি ফিনল্যান্ডকে কত মার্কিং করবেন? হাসিবুল হাসান হোসেন ভাইয়ের কাছে জানতে চাইবো। আসলে স্বচ্ছ ভাই বলতি তো এই জন্য হাসিবুল হোসেনটা আসতেছে না। তো পিএইচডির ব্যাপারে আসলে বলতে গেলে আমরা এখানকার কোয়ালিটি অফ লাইফ প্লাস ওভারঅল চিন্তা করলে আসলে দুইটা জায়গায় শুধু একাডেমিক দিয়ে না, মানে থাকার যে বিষয়টা, তো সবকিছু বিবেচনা করলে আসলে এটা সম্পূর্ণ পার্সোনাল প্রেফারেন্সের মধ্যে পড়ে সে আসলে কোথায় পিএইচডি করবে। তো এসব বিষয় ফোকাস করার থেকেও যেটা আমাদের ফোকাস করা উচিত বলে মনে করি সেটা হচ্ছে গিয়ে আমি কোন প্রজেক্টে পিএইচডিটা করতে চাচ্ছি সেই টপিকটা। সেই টপিকটা যদি জাপান হোক, ইউএসএ হোক, কানাডা হোক, যে জায়গায় বেশি ভালো লাগবে নিজের কাছে সেখানেই যাওয়া উচিত বলে মনে করি। আর যদি এখানকার লাইফস্টাইল প্লাস হচ্ছে গিয়ে এখানকার পিএইচডির কথা বলি, তাহলে আসলে যদিও আমরা এখনো পিএইচডি লাইফে যাইনি, তবে যতটুকু জানছি বা হইছে সেটা হচ্ছে এখানকার ফান্ডিং এর স্টাইলটা অনেকটা এরকম। বর্তমানে ট্রেন্ড হচ্ছে এরকম যে ১ বছর অথবা ২ বছরের জন্য ফান্ড দিবে। তারপরে প্রজেক্টের অগ্রগতি দেখে সেটা এক্সটেন্ড করবে। এখানে পিএইচডির ফান্ড পাওয়া যায় প্রায় ৪ বছর, ৪.৫ বছর পর্যন্ত এবং শর্ত সাপেক্ষে সেটা আরো এক্সটেন্ড হতে পারে। আরেকটা বিষয়, আম আসলেই তো পিএইচডি আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে ওই আমি কোন প্রজেক্ট করব বা আমার কোন রিসার্চ ট্র্যাকটা ভালো লাগে এটার উপর।
সেটা যেই জায়গাতেই হোক ওই জায়গাতেই আসলে আমি যাব। এটা আমি মনে করি। এমনি যদি পিএইচডি এনরোল হয় কেউ, সেক্ষেত্রে দেখা যায় যে ইউএস এর ক্ষেত্রে অথবা কানাডার ক্ষেত্রে ভালো মানের একটা অ্যামাউন্ট পাওয়া যায় অ্যাকোমোডেশন ফির জন্য, শুধুমাত্র ইউনিভার্সিটি কস্ট দেওয়ার পরেও এক্সট্রা পাওয়া যায়। যেমন ইউএস এর ক্ষেত্রে 2500 থেকে 2500 ইউএসডি পর্যন্ত পাওয়া যায়, যেটা অনেক ভালো একটা অ্যামাউন্ট আমাদের বাংলাদেশের জন্য। তো এরকম আসলে ওখানকার ফান্ড আসলে কেমন? আচ্ছা, যদি আমি এই ব্যাপারে কথা বলি তাহলে আসলে ওই ইউএস এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি হয় যে আ ফান্ডিংটা আসে জব রেসপনসিবিলিটির মাধ্যমে। অর্থাৎ সেটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হতে পারে অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হতে পারে। অর্থাৎ সপ্তাহে একটা নির্দিষ্ট ঘন্টা জব করার মাধ্যমে যে টাকাটা আসবে সেটা বেতন দিয়ে আমাকে হেলথ ইন্সুরেন্স দিতে হচ্ছে, টিউশন ফি দিতে হচ্ছে এবং লাইফ এক্সপেন্স সেটা হচ্ছে গিয়ে চালাতে হচ্ছে। কিন্তু এখানে কথা আছে, সব ক্ষেত্রে কিন্তু এরকম না। অনেক ক্ষেত্রে দেখা যায় টিউশন ফিও ওয়েভার পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় হেলথ ইন্সুরেন্সও প্রোভাইড করে। বাট ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে কি আমি ইউনিভার্সিটিতে জব করতেছি। সেই জবের বেতন দিয়েই আমি নিজে চলতেছি, টিউশন ফি দিচ্ছি, এরকম হয়। আর এখানে সম্ভবত আমি যতদূর জানি, আমি যদি ভুল না হই, আ পিএইচডি দের হচ্ছে গিয়ে পিএইচডি হোল্ডারদের কোনো টিউশন ফি নাই। অর্থাৎ যেই ফিটা দেওয়া হয় সম্পূর্ণ হচ্ছে গিয়ে আমার অ্যাকোমোডেশন বা হচ্ছে আমি যেভাবে খরচ করি এটার জন্য। অর্থাৎ ইউনিভার্সিটিকে আমার কোনো কিছু দেওয়া লাগছে না। আর ইউএসএ তে যেমন হচ্ছে গিয়ে টাকা বেশি কিন্তু হচ্ছে গিয়ে আ এক্সপেন্স ও অনেক বেশি। ওই হিসেবে যদি আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোর কথা বিবেচনা করি, তাহলে আমার মনে হয় ফিনল্যান্ড আ অন্য অনেক কান্ট্রি থেকেই অনেক কম খরচে থাকা যায়। সেটা আ চোখ বন্ধ করে বলতে পারি। কারণ আসলে ফিনল্যান্ড অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোর থেকে এখানকার এক্সপেন্স বেশ কম। আমি যেটা ফিল করি। অর্থাৎ হ্যাঁ, টাকা বেশি হলেও দেখা যায় আল্টিমেটলি যে আমার কাছে কত থাকতেছে সেই বিবেচনায় আমি মনে করি যে এখানে আ কম্পারেটিভলি ভালো। আচ্ছা, এখন ফিনল্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে এটা তো নন ইংলিশ স্পিকিং কান্ট্রি। ওইখানকার বা ইউরোপীয় যে কান্ট্রি গুলো থাকে, ওইখানকার মানুষগুলো হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলতে খুব বেশি পছন্দ করে। যেমন আমরা জার্মানির ক্ষেত্রেও দেখি, বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি গুলোর ক্ষেত্রেও দেখি, স্কটল্যান্ডের ক্ষেত্রে দেখি। তো ফিনল্যান্ডেও কি এরকম প্রবণতা আছে কিনা? এখানে ফিনিশরা আসলে যারা আ ইন জেনারেল বাইরে চলাফেরা করে বা হচ্ছে গিয়ে মানে মাঝবয়সী মোটামুটি মেক্সিমাম ইংলিশ পারে। তবে হ্যাঁ, যদি হচ্ছে গিয়ে ফিনল্যান্ডে লং টার্ম একটা থাকে, প্ল্যান থাকে যে না আমি ফিনল্যান্ডে লং টার্ম থাকবো। সেক্ষেত্রে আমি মনে করি যে ফিনিশ শিখা এটা অবশ্যই অ মানে একদম ফরজ পর্যায়ে। কারণ যদি আমার পরিকল্পনা থাকে আমি এখানেই থাকবো, সেক্ষেত্রে শিখা যায়। তবে বিশেষ করে আমাদের সেক্টরে যদি বলি বায়োলজিক্যাল সেক্টরে, এক্ষেত্রে আসলে ফিনিশটা মোটামুটি বাধ্যতামূলক বলা যায়। তবে যারা অন্য সেক্টরে আছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অথবা আইটি সেক্টর, ওসব ক্ষেত্রে আসলে ফিনিশ লাগে না। ওই ক্ষেত্রে ইংলিশ দিয়ে হচ্ছে গিয়ে ফুল টাইম জব এবং আ ভালো বেতনের জব পাওয়া যায়। অর্থাৎ ওই ফিল্ড গুলো বাদে অন্য যে ফিল্ড গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আসলে ফিনিশটা কাইন্ড অফ ম্যান্ডেটরি। বাট এক্সেপশনাল কিছু কেস থাকতে পারে যে ইংলিশ স্পিকিং জব আছে। বাট সেটার সংখ্যা খুব বেশি একটা হবে না। এখন ইয়াসিন আরফের কাছে জানতে চাইবো যে আসলে ওখানে মাস্টার্স কমপ্লিট, আমাদের তো জব মাস্টার্স কমপ্লিট করার পরেও করতে পারি, আবার পিএইচডি কমপ্লিট করার পরেও করতে পারি। তো সেক্ষেত্রে আমার কয়েকটা স্পেসিফিক পয়েন্ট প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে জবের ক্ষেত্রে বা ভালো কোয়ালিটির জব পাওয়ার ক্ষেত্রে ফিনিশ ল্যাঙ্গুয়েজ জানা কতটা গুরুত্বপূর্ণ, এটা। আর দ্বিতীয়ত হচ্ছে ফিনিশ ল্যাঙ্গুয়েজ জানলে কি ওরা আসলে আপনার যেই বেতনটা, হ্যাঁ, আপনার যে স্যালারিটা সেটা কি বাড়ায় কিনা, বা আগের মতোই সবার জন্য অ্যাজ ইউজুয়াল সেম স্কেলে রাখে, এটা আর কি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, স্বচ্ছ যেটা বলছে আসলে ওটার সাথে আমি এড করতেছি যে এখানে আমাদের বায়োলজি সেক্টরের ফিনিশ জানাটা ম্যান্ডেটরি না হলেও খুবই দরকারি আরকি। তারপর যেমন আমাদের বায়োলজি সেক্টরের কিছু জব আছে, অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব, জেনারেল যারা জব করতেছে আরকি ওই স্ট্যাটিস্টিকে যদি বলি
ম্যাক্সিমাম ফার্মাতেই জয়েন করে, যেমন ফিনভেক্টর আছে, ওরিয়ন আছে, চার্লস রিভার আছে, অনেকগুলো ফেমাস হচ্ছে এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। বাট এইখানে এইসব ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা দেখা যায় একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টের মধ্যে থাকে। তো ওসব কোম্পানিতে ইংলিশ জানলেই মোটামুটি হয়, আর ফিনিশ খুব একটা ব্যারিয়ার থাকে না ফিনিশের। আর আরেকটা ব্যাপার হচ্ছে ফিনিশ জানলে অবশ্যই এটা অ্যাডভান্টেজ, এটা যেই জবই হোক এটা অবশ্যই অ্যাডভান্টেজ যে ফিনিশ জানলে আবার স্যালারি বাড়বে, এটা এরকম কিছু না যে ফিনিশ জানলে অ্যাডভান্টেজ পাওয়া যায় বাট স্যালারি বাড়বে এরকম কোনো ব্যাপার নাই। এখানে অবশ্যই একটি স্কেল আছে, যে একটা ট্রেনি স্কেল বা 1 2 3 গ্রেডের স্কেল আছে। তো এখন কোন স্কেলে আর কি জয়েন করতেছে এটার উপর ডিপেন্ড করে স্যালারিটা। তবে ফিনিশ জানলে এটা অবশ্যই অ্যাডভান্টেজ, প্রমোশনের ক্ষেত্রে বলো বা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বলো। যত বেশি নেটওয়ার্কিং হয় তত বেশি প্রমোশনের ভালো একটা চান্স থাকে। সো আমার মধ্যে যে ফিনিশ জানলে অবশ্যই অ্যাডভান্টেজ, বাট অনেক ক্ষেত্রে ইংলিশ জানলেও চলে। এই প্রশ্নটা এই জন্য করা যে আমি জার্মানিতে যেটা দেখছি যে যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জানে কেউ সেক্ষেত্রে সে অনেক বড় বড় পজিশনে যে জব গুলো আছে পোস্ট গুলো জব করতে পারে। বাট যদি জার্মান না জানে সেক্ষেত্রে ওইখানে নিয়োগ দিতে চায় না আর কি। তো সেই প্রবলেমটা থেকে আমি হচ্ছে ফিনল্যান্ডেও সেম প্রবলেমটা আছে কিনা এটা জানার জন্য এই প্রশ্নটা করা। তো হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার হয়েছে যে আসলে ফিনিশ নেটিভ ল্যাঙ্গুয়েজ জানাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ। এখন আমাদের আরেকটা সবচেয়ে যেই বেশি কোয়েশ্চেনটা থাকে যে কোন একটা হায়ার স্টাডি যখন আমরা করতে চাই বা আমাদের যখন ডিটারমাইন করি ওইখানে আসলে যখন আমরা স্টুডেন্ট অবস্থা থাকি তখন তো অনেকের আমাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকে না, আমরা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি। তো সেক্ষেত্রে আমাদের একটা ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার থাকে ওখানে, লিভিং কস্ট এক্সপেন্সের জন্য। তো এই ক্ষেত্রে ওখানে আমাদের যে পার্ট টাইম জব, এই পার্ট টাইম জবের যেহেতু ইয়াসিন আরাফাত ভাই একটা সিটিতে আছেন, আব্দুল হান্নান ভাই এবং হচ্ছে হাসিবুল হোসেন ভাই অন্য একটা সিটিতে আছেন। তো আমি আব্দুল হান্নান ভাই হচ্ছে আপনি আপনার সিটিটা একটু বলবেন, আর পরবর্তীতে ইয়াসিন আরাফাত ভাই আপনি আপনার সিটিতে এখন কি অবস্থা বা জবের স্যালারি কেমন, হ্যাঁ, বা একটা স্টুডেন্ট লিভিং এক্সপেন্স বেয়ার করার জন্য এটা পর্যাপ্ত কিনা। তো এই ডিটেলসটা একটু আমি জানতে চাইবো আর কি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি লিভিং এক্সপেন্সের যে ব্যাপার সেই ব্যাপারটা দিয়ে শুরু করি। তো ফিনল্যান্ডের যে লিভিং এক্সপেন্সটা সেটা হচ্ছে স্বচ্ছ, অলরেডি এটা মেনশন করছিল, আমি আরেকবার বলতে চাই সেটা ওভারঅল অন্যান্য ইউরোপের যে কান্ট্রি গুলো সেটা থেকে হচ্ছে কম্পারেটিভলি অনেক কম। মানে আমাদের কাছে যতটুকু এখন পর্যন্ত মনে হয়েছে লিভিং এক্সপেন্সটা, আপনি জার্মানি বলেন বা হচ্ছে আপনি নেদারল্যান্ড বলেন, বেলজিয়াম বা সুইডেন যেগুলো বলেন ওইগুলো থেকে ফিনল্যান্ডের লিভিং এক্সপেন্সটা আমার আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি অ্যাফোর্ডেবল লিভিং এক্সপেন্সটা। আর সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের যে পার্ট টাইম জবেরটা, সেটা আমরা হয়তো ম্যাক্সিমাম এখানে যারা আছি যেহেতু সবাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপের সাথে, হায়ার স্টাডিজের গ্রুপের সাথে যুক্ত, আমরা মোটামুটি এটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে যে ফিনল্যান্ডে জব ক্রাইসিসটা চলতেছে এবং এটা আসলেই ট্রু, 100% ট্রু যে ফিনল্যান্ডে জব ক্রাইসিসটা চলতেছে। বাট এর মানে এই না যে হচ্ছে কেউ জব পাইতেছে না, এরকম না। ব্যাপারটা এরকম না যে হচ্ছে কারোই জব হইতেছে না, জব হইতেছে, অনেকেরই জব হইতেছে। সো সেটা আপনার ডিপেন্ড করতেছে যে আপনার আপনার হচ্ছে ডেডিকেশনটা কতটুকু এবং হচ্ছে আপনার স্কিল আছে কিনা। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা যেটা হচ্ছে সেটা যদি কেউ দেশ থেকে হচ্ছে ফিনিশের বেসিক ল্যাঙ্গুয়েজটা শিখে আসে, অর্থাৎ হচ্ছে সাপোজ A1 অথবা A2 যদি শিখে আসে, তো তাদের জব পাওয়ার পসিবিলিটি অন্যান্যদের চেয়েও হচ্ছে অনেক বেশি। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে জবের যে ক্রাইসিসটা সেটা হচ্ছে যে ফিনল্যান্ডে এখন ইউক্রেনের, রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে ইউক্রেনের অনেক রিফিউজি ফিনল্যান্ডে আছে। সো সব মানে স্বাভাবিকভাবে ইউজুয়ালি তারা হচ্ছে ইউক্রেনিয়ানদেরকে একটু বেশি প্রায়োরিটি দিবে, এই কারণে হচ্ছে ফিনল্যান্ডের জবের ক্রাইসিসটা একটু বেশি। সো এবং হচ্ছে স্টুডেন্টও অনেক বেশি পরিমাণে আসছে গত গত বছরে, এবং হচ্ছে মানে কম্পারেটিভলি যদি আমরা হিসাব করি লাস্ট কয়েক বছরের তুলনায় এই বিগত 1-2 বছর হচ্ছে অনেক বেশি পরিমাণে স্টুডেন্ট ফিনল্যান্ডে আসছে। তো এই কারণে জবের ক্রাইসিসটা একটু বেশি। বাট এমন না যে হচ্ছে যে স্টুডেন্টরা জব পাচ্ছে না, জব পাচ্ছে, বাট আপনাকে স্কিলস থাকা লাগবে এবং হচ্ছে ফিনিশ ল্যাঙ্গুয়েজটা যদি থাকে তাহলে হচ্ছে জব পাওয়ার পসিবিলিটি একটু বেশি বেড়ে যায় আর কি। আচ্ছা, আপনারা কোম্পানিতে যেহেতু আছেন তো ওখানে লিভিং এক্সপেন্স মোটামুটি হাউস রেন্ট বা আপনাদের
খাওয়া সবগুলা মিলিয়ে মোটামুটি কত ইউরো পর্যন্ত যায়, এবং আপনাদের যে পার আওয়ার ওয়েজেস সেটা কেমন থাকে বা ইনকাম কেমন থাকে, সেটার সাথে রেশিওটা কেমন, বা বাসায় কিছু আপনারা প্রোভাইড করতে পারেন কিনা সাপোর্টের জন্য? তাম্পেরের যদি আমি লিভিং এক্সপেন্সের কথা বলি তাহলে অ্যারাউন্ড 500 থেকে 600 ইউরোর মধ্যে মোটামুটি একটা স্টুডেন্টের লিভিং এক্সপেন্সটা কভার করা যায় মান্থলি। এবং হচ্ছে আপনার যেই স্যালারিটা পার আওয়ার যে একটা মিনিমাম ওয়েজ সেটা হচ্ছে ম্যাক্সিমাম গুলোতে 11 পয়েন্ট সামথিং 11.7 অর এইরকম থাকে। বাট কিছু কিছু রেস্টুরেন্ট যেমন ম্যাকডোনাল্ডে 10.5, তারপর হচ্ছে আরো বিভিন্ন ফান্ড রেজিং অর্গানাইজেশন আছে যাদের হচ্ছে স্যালারি মিনিমাম ওয়েজ হচ্ছে 10.5। সো আমরা ওভারঅল বলতে পারি যে 10.5 অর 11.5 মিনিমাম রেঞ্জ হচ্ছে এরকম। এর নিচে স্যালারি নর্মালি ফিনল্যান্ডে হয় না পার আওয়ার, যেটা হিসাব করে আর কি ইউরোতে। তাহলে টোটাল 20 আওয়ার্স জব করা যায় উইকলি এমন? ফিনল্যান্ডে উইকলি 25, মান্থলি হচ্ছে 120, সম্ভবত 120 ঘন্টা হচ্ছে মান্থলি কাজ করা যায় ফিনল্যান্ডে মাসে। এখন ইয়াসিন আরাফাত ভাই, আপনি যে সিটিতে আছেন ওই সিটির যে জবের অবস্থা বা জব ক্রাইসিসের কেমন চলতেছে, বা সবার জব হচ্ছে কিনা, বা ওইখানে লিভিং এক্সপেন্স কেমন কম্পেয়ার টু তাম্পেরে? হ্যাঁ, আসলে আকাশ যেটা বললো ওর সিটির ব্যাপারে, আমার সিটিতে মোটামুটি সেমই। সব জায়গায় মোটামুটি হোল ফিনল্যান্ডে জব ক্রাইসিসটা দেখা দিছে আর কি। মোটামুটি ওর সিটির মতো আমার সিটিতেও এই যে লিভিং কস্ট মোটামুটি 400, 500, 550 মধ্যে হয়ে যায় একটি স্টুডেন্টের। আর ওভারঅল জবের কথা যদি বলি, এইখানে আমার সিটিতেও এই যে অড জব যেগুলো আছে, স্টুডেন্টরা মোটামুটি যে জবগুলো করে রেস্টুরেন্ট বা ফুড ডেলিভারি, এই জবগুলাই নর্মালি করে থাকে আর কি। ইভেন আর আকাশ আরেকটা কথা মেনশন করছে, আসলে ডেডিকেশনের ব্যাপারটা, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে জব পাওয়ার জন্য। আরেকটা ব্যাড প্র্যাকটিসের কথা যদি বলি, রেফারেন্সিং, এই জিনিসটাই ফিনল্যান্ডে খুবই কাজে দেয় আর কি। জব পাওয়ার জন্য কারো যদি কোনো স্ট্রং রেফারেন্স থাকে, এই রেফারেন্সটা কাজে দেয়। এটা যে কোনো রেফারেন্স হতে পারে। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট এখানে। আর কিছু স্কিল যদি নিয়ে আসতে পারে আমার মতে বাংলাদেশ থেকে, যেমন ড্রাইভিং স্কিল বলে অথবা অন্যান্য টুকটাক যে কোনো স্কিলই আসলে এখানে ইম্পর্টেন্ট। সবার আগে হচ্ছে ফিনিশ ল্যাঙ্গুয়েজটা। এই ফিনিশ ল্যাঙ্গুয়েজে তার যত বেশি স্কিল, এখানে প্রথমে আসার পর তার জব পাওয়ার পসিবিলিটি তত বেশি আর কি। ইভেন দেখা যায় এমন অনেক জব আছে যেখানে ফিনিশ ল্যাঙ্গুয়েজের কোনো দরকারই নাই। তো ওখানেও দেখা যায় ওরা একটা রিকোয়ারমেন্ট দিয়ে বসে থাকে যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ লাগবে, ফিনিশ স্কিল লাগবে। তো আমার মধ্যে এটা, আমি আসলে ওদের কিরকম প্র্যাকটিস এটা বলতে পারতেছি, বাট আমার মধ্যে সব কিছুর আগে ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপর জোর দেওয়া উচিত। তোমার A1 A2 লেভেল কমপ্লিট করে আসলে এখানে জব পাওয়ার পসিবিলিটি একটু বেশি। এখন হাসিবুল হোসেন ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে ফিনল্যান্ডে তো বাংলাদেশে একটা খুব স্ট্রং কমিউনিটি আছে, এবং অনেক বেশি স্টুডেন্ট ফিনল্যান্ডে আছে বর্তমানে, যেটা প্রায় 40 থেকে 50 হাজারের কাছাকাছি। তো এখন এখানে বিভিন্ন সিটিতে যে বাংলাদেশি কমিউনিটিটা আছে, ওই কমিউনিটি কেমন স্ট্রং, এবং তারা বাংলাদেশি স্টুডেন্ট যারা যাচ্ছে তাদেরকে কত হেল্প করে জব পাওয়ার ক্ষেত্রে বা অ্যাকোমোডেশনের ক্ষেত্রে হোক, বা আদার্স যে কোনো কমপ্লেক্সিটি ফেস করলে তারা কেমন আসলে এগিয়ে আসে? আম, এখানে আসার পর আসলে যেটা ফিল হয়েছে যে আসলে আমাদের এই তাম্পেরেতে প্রচুর বাংলাদেশি আছে এবং সবাই খুবই হেল্পফুল। যেমন আমরা এখানে আসার আগে থেকে আমাদের সাথে আমি কন্টাক্ট করি নাই, বরং আমার সাথে কন্টাক্ট করছে যে আমি এই সিটিতে আসতেছি। তারপর হচ্ছে কোনো হেল্প লাগলে ইভেন হচ্ছে গিয়ে আমরা আ যে এই সিটিতে আসবো আমাদের পিকআপ করার জন্য ভাই বলছিল যে গাড়ি নিয়ে আসবে। বাট আমরা বলছি না, আমরা ওকে, আমরা যেহেতু ২ জন আছি একসাথে আমরা আসতে পারবো। তারপরে বিভিন্ন হচ্ছে গিয়ে ইভেন্ট হয়। তারপরে আমরা যেহেতু ফুটবল খেলি, তো আমার আজকেও একটা মিটিং আছে ৮ টায়। ফুটবল খেলার মিটিং। তো আমরা নিয়মিত খেলাধুলা করি। একসাথে হচ্ছে গিয়ে বিভিন্ন ইভেন্ট হয়। পহেলা বৈশাখের ইভেন্ট অথবা হচ্ছে ঈদের মধ্যে। আমরা ঈদের দিন দেখা গেছে সারাদিন হচ্ছে গিয়ে বড় ভাইদের বাসায় বা বিভিন্ন জায়গায় হচ্ছে দাওয়াত খেতে, খেতে আসলে কাটাইছি। তো এখানে আসার পরে বাঙালি কমিউনিটিটা খুবই স্ট্রং এবং সবাই খুবই হেল্পফুল। আর আ জব বা অন্যান্য সব ক্ষেত্রেই
যথেষ্ট হেল্পফুল এবং হেল্প করে, এটা আমিও বলবো। তাহলে এটা কিন্তু খুবই পজিটিভ একটা দিক। আমরা আহ, যখন কোন একটা অচেনা অজানা জায়গায় যাই, তখন যদি দেশের অনেক ভাই অথবা বোন যারা হচ্ছে হেল্প করার জন্য এগিয়ে আসে, এটা পেলে কিন্তু আসলে মন থেকে একটা খুবই আনন্দ কাজ করে আর কি। তো আহ, এখন এখানে আমরা যখন ফিনল্যান্ডে যাই বা ইউরোপ কান্ট্রিতে যাই, আমাদের অনেকের স্বপ্ন থাকে সেটেল হওয়া। বাংলাদেশ ত্যাগ করার স্বপ্নটা হচ্ছে বাইরে সেটেল হওয়ার জন্য। তো সেক্ষেত্রে ফিনল্যান্ডে আমাদের স্টাডি পরবর্তী সময়ে কারো তো একটা সাবজেক্ট রিলেটেড জব ম্যানেজ করতে হবে। তো দেখা যায় জার্মানিতে এটা 2 বছর পর্যন্ত দেয়, যে 2 বছরের মধ্যে একটা পার্মানেন্ট জব করতে হবে, আদারওয়াইজ তাকে চলে যেতে হবে। তো ফিনল্যান্ডে এরকম কোনো সিস্টেম আছে কিনা, এটা হচ্ছে 1 নাম্বার। আমি হাসিবুল হোসেন ভাইয়ের কাছে প্রশ্ন রাখতেছি এটা। তো দ্বিতীয়ত হচ্ছে, ওখানে পিয়ারশিপ পাওয়ার জন্য আসলে কতটুকু সময়ের প্রয়োজন, বা কোনো এক্সট্রা স্কিল থাকলে, যেমন ফার্স্ট অথরশিপ রিসার্চ পেপার হোক বা আদার্স কোনো মেরিটোরিয়াস স্কিল হোক, এগুলো থাকলেই কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায় কিনা, লাইক দ্যাট ইউএসএ? প্রথমেই বলি আসলে এখনকার এই ফিনল্যান্ডে নিয়মগুলো র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, বেশ কিছু চেঞ্জ আসতেছে। সো এই মুহূর্তে ফর নাও যে সিস্টেমটা সেটা হচ্ছে কি, পিআর পাওয়া যায় কন্টিনিউয়াসলি। যদি আমার এ রেসিডেন্ট পারমিট থাকে তাহলে 4 বছর এ পারমিটে থাকার অবস্থায় আমি রেসিডেন্ট মানে কি বলে এটাকে, পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অর্থাৎ পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবং টোটাল যদি 5 বছর থাকে তারপর আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখন প্রথমত আমি যেমন আমার মাস্টার্স এর জন্য 2 বছরের পারমিট আছে, এরপরে কি করব? এখন এখানে যে কোনো রকমের যদি জব থাকে অথবা জব যদি নাও থাকে, তারপরেও 2 বছরের একটা সময় থাকে। এর পরবর্তীতে যখন জব হয় সেটা সাবজেক্ট রিলেটেড হোক বা যেকোনো জবই হোক, সেটা কোনো অসুবিধা না। তখন ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায়। তো ওয়ার্ক পারমিটে কনভার্ট করলে প্রথমে সম্ভবত ২ বছরের পারমিট দেয়। এই ২ বছরের পরে আবার ৪ বছরের দেয়। এর মধ্যেই দেখা যায় কি পিআর বা সিটিজেন হয়ে যাওয়া যায়। তো পিআর এর ক্ষেত্রে আলাদা কোনো রিকোয়ারমেন্ট নাই। অর্থাৎ জাস্ট শুধুমাত্র ৪ বছর যদি এখানে থাকে এবং তার নিজের হচ্ছে গিয়ে যে এক্সপেন্স গুলো হচ্ছে গিয়ে চালানোর মতো যদি হচ্ছে গিয়ে আ জব থেকে ইনকাম আসে, তাহলেই পিআর পাওয়া যায়। অ্যান্ড দেন যদি হচ্ছে গিয়ে আ সিটিজেনশিপ অর্থাৎ পাসপোর্ট নিতে হয়, সেক্ষেত্রে এখানকার ল্যাঙ্গুয়েজ যে আছে ফিনিশ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা পাস করতে হয়। এই ল্যাঙ্গুয়েজ টেস্টের নাম হচ্ছে উকি টেস্ট। তো এই উকি টেস্ট পাস করলে এবং ৫ বছর হয়ে গেলে তারপর আ সিটিজেনশিপের জন্য এপ্লাই করা যায়। তবে এখানে কথা হচ্ছে যে এই নিয়মটা আসলে কতদিন থাকবে এটা নট সিউর, বিকজ এই সময়ে রেপিডলি অনেক নিয়মগুলো চেঞ্জ হচ্ছে বা হওয়ার কথা চলছে। সো এই সুযোগটা কতদিন থাকবে এটা আসলে আমরা বলতে পারছি না। বাট এই মুহূর্তে এখনো এই, এই সময়ের মাঝে এই বিষয়গুলো করা যাবে আরকি। আব্দুল হান্নান ভাই, এখন ফিনল্যান্ডে তো অনেক বেশি জব ক্রাইসিস চলতেছে। তো এর মধ্যেও তো আপনারা 3 জনে জব করতেছেন। তো আমাদের যে জব নিয়ে যে প্রবলেম, এটা তো আসলে হওয়ার কথা না। তো পার্মানেন্ট জবের ক্ষেত্রে আসলে যারা বায়োলজিক্যাল সায়েন্স আছে, বা এখানে তো আমাদের পার্টিসিপেন্ট অনেক ফিল্ডার আছে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডার আছে বা সোশ্যাল সায়েন্সের আছে। তো বায়োলজিক্যাল সায়েন্সের পাশাপাশি সোশ্যাল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের যে জব ফেসিলিটিস এগুলো কেমন, এবং স্কলারশিপের ক্ষেত্রে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তাদের স্কলারশিপের যে পসিবিলিটি অনেক বেশি থাকে। পাশাপাশি যারা সোশ্যাল সায়েন্সে থাকে বা কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকে, তাদের আসলে সুযোগটা কেমন? এটাতে। আমি প্রথমে হচ্ছে আহ, আমাদের বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া যেই সাবজেক্ট গুলো, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা আইটি, সোশ্যাল সায়েন্স, সেইগুলার যেই পার্মানেন্ট জবটা সেই ব্যাপারটাই বলি। ফিনল্যান্ড বলছে ইউরোপের যে কোনো কান্ট্রি হচ্ছে আইটি এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য মানে জবের জন্য একদম বেস্ট, একদম এটা বলবো হচ্ছে কি বলে এটাকে, মানে হ্যাভেন বলতে গেলে জবের অপরচুনিটি যদি বলতে যাই আমি। এবং সেই জবগুলোর জন্য অলরেডি আরাফাত বলছিল সেটা যে আপনাকে হচ্ছে ফিনিশ ল্যাঙ্গুয়েজ জানা দরকার, এরকম না। আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা মানে ইংলিশ দিয়ে হচ্ছে আপনি ওই জবগুলো করতে পারবেন। এবং হচ্ছে এই জবের জন্য যেই
ক্রাইটেরিয়া গুলা বা হচ্ছে স্কিলস গুলা সেগুলো হচ্ছে আপনি পড়াশোনার সময় হচ্ছে ডেভেলপ করতে পারেন। আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি জব পড়াশোনার পাশাপাশি হচ্ছে আপনি পার্মানেন্ট জবটাও করতে পারেন। পার্মানেন্ট জব বলতে আপনি সেই আপনার যে সাবজেক্ট রিলেভেন্ট যে জবগুলা আইটির অথবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেগুলো হচ্ছে আপনি জব পড়াশোনা চলাকালীন অবস্থায় করতে পারবেন। আর সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের সোশ্যাল সায়েন্স অথবা হচ্ছে কমার্সের যে ব্যাকগ্রাউন্ড যেই জবটা, এই জবের ব্যাপারে আমার আসলে টু বি অনেস্ট আমার অত আইডিয়া নাই। বাট আমার কাছে মনে হচ্ছে এই জবগুলোর জন্য হয়তো ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার হইতে পারে, কিন্তু আইটি কিংবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা হচ্ছে জবের যে ক্রাইসিসটা সেটা এখন পর্যন্ত আমার জানার মতে অত বেশি না, এবং হচ্ছে খুবই ভালো অপরচুনিটি আছে এই সাবজেক্ট গুলাতে যারা আইটি কিংবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছে। আরেকটা জিনিস হচ্ছে আরেকটা সেকেন্ড কোশ্চেনটা কি ছিল নইমুল? কি অবস্থা এখন, বা কমার্সের যারা আছে তাদের জন্য কেমন? স্কলারশিপের ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্কলারশিপ স্কলারশিপে এবং বায়োলজিক্যাল, হ্যাঁ কমার্স অথবা আচ্ছা। তো কমার্স অথবা হচ্ছে সোশ্যাল সায়েন্সের যে স্কলারশিপের যে ইয়াগুলা, স্কলারশিপের রিকোয়ারমেন্ট গুলো আসলে ডিপেন্ড করে সাবজেক্ট ওয়াইজ হচ্ছে ভ্যারি করে, এবং ওই সাবজেক্টের ক্রাইটেরিয়া অনুসারে হচ্ছে স্কলারশিপ গুলো নর্মালি দেওয়া হয়। কিন্তু এমন না যে হচ্ছে শুধুমাত্র সায়েন্সেরই স্কলারশিপ অনেক বেশি বা হচ্ছে কমার্সের বা হচ্ছে সোশ্যাল সায়েন্স যারা আছে ওদের স্কলারশিপের পরিমাণটা কম, ব্যাপারটা এরকম না। সব সাবজেক্ট হচ্ছে স্কলারশিপ আছে, এবং স্কলারশিপের যে দুইটা ক্যাটাগরি বলছে, একটা হচ্ছে ফিনল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ আর একটা হচ্ছে টিউশন ফি ওয়েভার স্কলারশিপ, সেটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল, কিন্তু রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে, এবং আপনাকে হচ্ছে ওই রিকোয়ারমেন্ট গুলো ভালো মতো চেক করে এবং আপনি অ্যাপ্লিকেবল কিনা ওই রিকোয়ারমেন্ট গুলো সেগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন এবং আপনার সিভি বা হচ্ছে এসওপি রিকমেন্ডেশন লেটার সবকিছু যদি স্ট্রং হয় তাহলে আপনার পসিবিলিটি থাকে স্কলারশিপ পাওয়া। তো সো ওভারঅল আপনাকে হচ্ছে ওই রকম ভাবেই প্রিপারেশন করতে হবে যদি আপনি স্কলারশিপ পেতে চান ফিনল্যান্ডে, সেটা হোক ফিনল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ অথবা হচ্ছে টিউশন ফি ওয়েভার স্কলারশিপ। আচ্ছা। তো এখন আমরা যেটা দেখলাম যে একটা প্রসেস শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কিভাবে জবের অপরচুনিটি কেমন বা হচ্ছে পেয়ারশিপ কেমন, যেগুলো আমাদের কমন প্রশ্ন থাকে, আমরা সবগুলো কমন প্রশ্ন একদম স্কেচ থেকে জানার চেষ্টা করছি আমাদের ওয়েবসাইট থেকে। এখন আমাদের মোস্ট আরেকটা যেটা প্রবলেম থাকে সেটা হচ্ছে যে সিজিপিএ। তো সিজিপিএ দিয়ে তো ওরা অনেক ক্ষেত্রে ইভালুয়েট করে, কিন্তু যাদের সিজিপিএ কম বা লোয়ার সিজিপিএ আছে তাদের ক্ষেত্রে আসলে সুযোগটা কেমন, বা সেক্ষেত্রে তারা লোয়ার সিজিপিএটা যাদের সাথে সে কমপ্লিট করবে হায়ার সিজিপিএ বা আদার্স যে প্রপার্টিস গুলো থাকবে একজন স্টুডেন্টের, তো সেগুলোর সাথে কমপ্লিট করার জন্য তার লোয়ার সিজিপিএর সাথে কিরকম স্কিল বা কি কি অ্যাকোয়ার করা উচিত অন্যদের সাথে তাকে ফাইট করার জন্য? আপনি বলে এই কোশ্চেনটা কি আমাকে করা হয়েছিল? নুরুল, এই জি কোশ্চেনটা কি আমাকে করা হয়েছিল? জি জি। আচ্ছা, আম, তো সিজিপি এর যে রিকোয়ারমেন্টসটা সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলে থাকি। আমার হচ্ছে একটা ছোট ভাই যার হচ্ছে সিজিপিএ 3 পয়েন্টের কাছাকাছি, ঠিক আছে। সো ও হচ্ছে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করছে এবং হচ্ছে ও 100% টিউশন ফি স্কলারশিপ পাইছে। সো যাদের হচ্ছে সিজিপিএ একদম খুবই কম বা হচ্ছে 3 বা অ্যারাউন্ড 3 এর কাছাকাছি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ওর যেই প্রোফাইলটা সেটা আমি বলি, ওর সিজিপিএটা হচ্ছে কম, বাট ওর এক্সপিরিয়েন্স যেটা মানে ওর সাবজেক্ট রিলেভেন্ট যে এক্সপিরিয়েন্স, ও যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করছে সেটাতে হচ্ছে ওর প্রায় হচ্ছে 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স আছে। তো শুধুমাত্র যে আপনাকে সিজিপিএ এর উপর বেস করে হচ্ছে আপনাকে ওরা অফার লেটার দিবে ব্যাপারটা এরকম না। সিজিপিএ একটা ক্রাইটেরিয়া, এটা অবশ্যই ট্রু, এবং হচ্ছে এটা আমরা মানতে বাধ্য। বাট সিজিপিএ ছাড়াও হচ্ছে আপনার যেই প্রোফাইলের আরো যে আদার্স জিনিসগুলো থাকে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনার ওই প্রোফাইলের আপনার ইয়াগুলা কেমন। যেমন যদি আপনার সাবজেক্ট রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে, প্লাস হচ্ছে আপনার আইএলটিএস যদি একটা ভালো স্কোর থাকে, আপনার সিভিটা যদি ভালো হয়, আপনার যদি এসওপি এবং হচ্ছে রিকমেন্ডেশন লেটার সবকিছু যদি হচ্ছে স্ট্রং হয়, তাহলে আপনার সিজিপিএটা যদি একটু লো হয় তাহলে সেটা আপনি রিকভার করা সম্ভব আদার্স জিনিসগুলা দিয়ে।
তো এই ক্ষেত্রে হচ্ছে মানে এটা একটা ভালো দিক হইতে পারে। যদি আপনার সিজিপিটা কম হয় তাহলে আপনি আপনার যেই আপনার যদি রিসার্চ স্কুলে হয়ে থাকেন তাহলে রিসার্চ স্কিলগুলো ডেভেলপ করেন এবং হচ্ছে আইএলটিএস টা একটা ভালো স্কোর তোলেন এবং হচ্ছে বাকি যে ডকুমেন্টস গুলো সেগুলোকে হচ্ছে স্ট্রং ভাবে ভালো মতো হচ্ছে যারা সিনিয়র আছে বা হচ্ছে যারা আগের অফার লেটার পাইছে বা স্কলারশিপ পাইছে, পড়াশোনা করতেছে, যারা ভার্সিটি অ্যালামনি আছে তাদেরকে দিয়ে ইভালুয়েট করে আপনি ভালো একটা ফিডব্যাক নিয়ে আপনি এগুলোকে এরকম ভাবে ডেভেলপ করতে পারেন। আচ্ছা, এখন ইয়াসিন আরোহীর আর কাছে জানতে চাই। আরেকটা জিনিস আমি অ্যাড করি যেটা হচ্ছে সিজিপিএ যে রিকোয়ারমেন্টের ব্যাপারটা হচ্ছে সিজিপিএ রিকোয়ারমেন্টটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। আসলে এটার কোনো ফিক্সড এরকম না যে আমি বলে দিতে পারবো না যে হচ্ছে 2.5 মিনিমাম 2.5 একটা সিজিপিএ লাগবে ফিনল্যান্ডের জন্য, ব্যাপারটা এরকম না। এটা প্রোগ্রাম ওয়াইজ হচ্ছে ভ্যারি করে সবকিছু। অর্থাৎ তাদের যে অ্যাপ্লিকেশন যে ক্রাইটেরিয়া গুলো সেটা প্রোগ্রাম ওয়াইজ এবং ভার্সিটি ওয়াইজ হচ্ছে ভ্যারি করে। আপনাকে ওই ভার্সিটির বা ওই প্রোগ্রাম যেই ভার্সিটি আপনি অ্যাপ্লিকেশন করবেন যেই ভার্সিটিতে এবং যেই প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করবেন সেইখানে হচ্ছে আপনার ক্রাইটেরিয়া গুলো দেখে তারপর হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সো ওভারঅল আমরা জেনারিক কোনো রিকোয়ারমেন্ট এখানে আসলে বলতে চাচ্ছি না সিজিপি এর ক্ষেত্রে। আপনাকে হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্টটা দেখতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে যাদের সিজিপিএ একটু কম, সেক্ষেত্রে তারা হচ্ছে রিসার্চ স্কিল গুলো ডেভেলপ করতে পারে, অথবা আউট অফ সিলেবাস যেই স্কিল গুলো আছে হাসিবুল ভাই যেটা বলছেন, তো সেগুলো ডেভেলপ করলে বেটার রিচ পাওয়া যেতে পারে। এছাড়াও যাদের সিজিপিএ ভালো, তারা যাতে অন্য যারা সিজিপিএ ভালো তাদের সাথেও যাতে ফাইট করতে পারে, তাদের অবশ্যই রিসার্চ স্কিলটা ডেভেলপ করা উচিত, বা যদি রিসার্চ পেপার থাকে বা কনফারেন্স পেপার থাকে সেক্ষেত্রে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হতে পারে। আর ভাই এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল যে আইএলটিএস স্কোর তো মোটামুটি 6 বা 6.5 রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু যদি হায়ার ইয়া থাকে, আইএলটিএস স্কোর থাকে 7.5 8 লাইক দ্যাট, এটা কি এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ ক্রিয়েট করে কিনা? হাই মানে খুব বেশি আইএলটিএস স্কোর থাকে এটা। খুব বেশি আইএলটিএস এর স্কোর থাকলে হচ্ছে আপনার প্রোফাইলটা অনেক বেশি একদম হাই ওরকমও বলবো না, বাট হচ্ছে আপনার যদি এভারেজ 7 এর উপর থাকে তাহলে এটা আপনার অবশ্যই একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করবে যে এই ছেলের ইংলিশের যে স্কিলটা এবং হচ্ছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে তাকে অ্যাডাপ্ট করার যে ব্যাপারটা, যেহেতু আমাদের ক্লাসগুলো এখানে ইংলিশে হয়ে থাকে, তাদের একটা ভালো আপনার তাদের মানে যেই অ্যাডমিশন কমিটি বলেন তাদের কাছে আপনার একটা ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। বাট ব্যাপারটা এরকম না যে আপনার আইএলটিএস এ 8 আছে এর মানে হচ্ছে আপনি চান্স পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। বা আপনার আইএলটিএস 7 বা 7.5 আছে আপনি অফার লেটার বা স্কলারশিপ পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। আপনার ওভারঅল প্রোফাইলটা হচ্ছে একদম ভালো হইতে হবে কম্পেয়ার টু আদার্স যে স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবে। শুধুমাত্র আইএলটিএস দিয়ে বা হচ্ছে শুধুমাত্র সিজিপি এর উপর বেস করে আপনি অফার লেটার বা স্কলারশিপ পাবেন এরকম না, কিন্তু আপনি একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন যদি আপনার আইএলটিএস একটা ভালো স্কোর থাকে 7 অথবা 7 এর উপরে যেটাই বলেন। তবে 6.5 থাকলেও অফার লেটার পাওয়া যায়, এটাও ট্রু এবং অনেকেই পাইছে, এটা অনেক উদাহরণ আছে। আইএলটিএস এর ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন ইয়াসিন আরোহীর কাছে জানতে চাইবো যে আপনারা যখন স্কলারশিপের মেইল পাইছেন, তখন যেমন ইতালির ক্ষেত্রে দেখা যায় যে একটা স্কলারশিপ কনফার্ম করার জন্য একটা অ্যামাউন্ট তাদেরকে জমা রাখতে হয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে, অথবা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়। তো আমাদের যে ফিনল্যান্ডের ক্ষেত্রে কি এরকম কোনো প্রবলেম আছে কিনা, যে একটা অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে জমা রেখে আমাকে স্কলারশিপ কনফার্ম করতে হবে, আর আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে এরকম? না, ফিনল্যান্ডে আসলে এরকম কোনো ক্রাইটেরিয়া নাই আর কি। এখানে স্কলারশিপের জন্য কোনো ডিপোজিট রাখার কোনো দরকার পড়ে না। ওরা জাস্ট স্কলারশিপের একটা অ্যাকসেপ্ট করার লিঙ্ক দিয়ে দেয়, যেটা স্বচ্ছ মেনশন করছিল আগে। আর অফার লেটারের সাথে যদি তুমি স্কলারশিপের জন্য সিলেক্টেড হও তাহলে ওরা স্কলারশিপের রেজাল্টটাও অফার লেটারের সাথে দেয়, অথবা কিছুদিন পর স্কলারশিপের রেজাল্টটা দিয়ে দেয় আর কি। তো তখন ওটা জাস্ট অ্যাকসেপ্ট করলেই হয়। আচ্ছা, এইখানে আরেকজন প্রশ্ন করছেন যে এখন আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছে, এখন আমাদের রিগোরাস যে কোয়েশ্চেন গুলো আছে আমরা ওইগুলোর আনসার করার চেষ্টা করছি। একজন প্রশ্ন করছেন, বাবা মায়ের নাম আমার সব সার্টিফিকেট এবং এনআইডি তে একই দেওয়া, তবে সেটা বাবা মায়ের এনআইডি কার্ডের সাথে মেলালে ভুল দেখতে পাই, অর্থাৎ সার্টিফিকেটের সাথে এনআইডি তে বাবা মায়ের নাম সেম না, আর বাবার বানানে একটা লেটারের সমস্যা, তো এটা কি কোনো ধরনের সমস্যা হবে কিনা, বা সমস্যা হলেও কি কি ধরনের সমস্যা হতে পারে? এটা কোনো সমস্যা না। নিজের ডকুমেন্টে যদি হচ্ছে সবকিছু সেম থাকে
তাহলে হ্যাঁ। কোনো অসুবিধা নাই। কারণ এখানে শুধুমাত্র নিজের ডকুমেন্ট গুলোই সাবমিট করতে হয়। আমি এখানে আচ্ছা। কোথাও আমার মনে পড়ে না যে কোথাও আমি আমার বাবা-মার নাম লিখছি। শুধুমাত্র নিজের ইনফরমেশন এবং নিজের ডকুমেন্টস গুলোতে সবকিছু সেম হলে আর কোনো প্রবলেম নেই। আর যদি নিজের ডকুমেন্টেও দেখা যায় ২ টা ডকুমেন্টে ২ রকম এরকম সাধারণত হয় না। তাও যে খুব বেশি সমস্যা এটা আমি মনে করি না। তবে এরকম যদি কোনো স্পেসিফিক সমস্যা হয়, সেক্ষেত্রে আমি মনে করি যে, যেই স্পেসিফিক ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি সেখানে ইমেইল করে এই বিষয়টার সমাধান চাওয়া যেতে পারে। কারণ এটা তারা ছাড়া অন্য কেউ ভালো বলতে পারবে না যে আসলে এটা তাদের জন্য কোনো সমস্যা হবে কিনা। আচ্ছা। স্বচ্ছ ভাই, আরেকটা প্রশ্ন আছে, খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার ক্ষেত্রে। তো সেটা হচ্ছে, তাড়াতাড়ি সেটেল হওয়ার জন্য কোন দেশটা ভালো হবে? এটা হচ্ছে ১ নাম্বার প্রশ্ন। তো ২ নাম্বার প্রশ্ন হচ্ছে, যদি ওই দেশে যাই, হ্যাঁ, আমার হাজবেন্ড স্পাউস ভিসায় গেছে, দেন একটু গ্যাপ দিয়ে সে এডমিশন নিবে, তখন কি তাকে আবার আইএলটিএস দিতে হবে কিনা? ১ম কোয়েশ্চেনটার আনসার হচ্ছে গিয়ে আগে ফিনল্যান্ড ভালো ছিল। এখন আস্তে, আস্তে কঠিন হচ্ছে। সেক্ষেত্রে জার্মানি একটা ভালো অপশন হতে পারে। আর ২য় কোয়েশ্চেনটা আমি আসলে বুঝিনি। আচ্ছা, ওটা হচ্ছে, আমার হাজবেন্ড স্পাউস ভিসায় গেছে, দেন একটু গ্যাপ দিয়ে সে এডমিশন নিবে, তখন কি তাকে আবার আইএলটিএস দিতে হবে কিনা? মানে ওয়াইফ চলে গেছে, হ্যাঁ, ওয়াইফের থ্রুতে স্পাউস বিষয়ে হাজবেন্ড গেছে, এবং একটু গ্যাপ দিয়ে সে যদি কোথাও ইউনিভার্সিটিতে এডমিশন নিতে চায়, সেক্ষেত্রে আইএলটিএস দিয়ে এডমিশন নিতে হবে কিনা, নাকি এমনি এডমিশন নিতে পারবে? আ এটা আমি আসলে ওই না, একুরেটলি আনসার দিতে এটা পারলাম না। কারণ এরকম কেস আমার আ চোখে পড়ে নাই। এখন কারণ যদি ওই অ্যাডমিশন রিকোয়ারমেন্ট যদি আইএলটিএস এর রিকোয়ারমেন্ট থাকে, তাহলে তো অবশ্যই আমার আইএলটিএস টা লাগতেছে। এটা তেমন না যে আমার স্পাউস গেছে তো ওর আইএলটিএস এটা মাফ করে দিবে, এরকম কিছু না, কোনো ব্যাপার না। আসলে যদি আইএলটিএস এর ২ বছরের মধ্যে আইএলটিএস এর স্কোর ডেডলাইন থাকে, ওইটার মধ্যে যদি অ্যাডমিশন এপ্লাই করে তাহলে তো ঠিক আছে। বাট যদি ওই সাবজেক্টে দেখা যায় ইউনিভার্সিটিতে আমার আইএলটিএস রিকোয়ারমেন্ট আছে, তো তাহলে তো অবশ্যই আইএলটিএস টা দিতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে, যারা স্কলারশিপ পায় তারা তো জব করতে পারবে না, বাট ভাইয়ারা করতেছে, ওরা তো ফুল স্কলারশিপ পাইছে তারপর জব করতেছে। তো ওনার প্রশ্ন ছিল যে, যদি জব করতে না দেয়, অনলাইনে জব করা যাবে কি? জব করতে দিবে না, এখানে কোনো এরকম কোনো রুলস অর রেগুলেশনস নাই যে আপনি যদি স্কলারশিপ পান আপনি জব করতে পারবেন না। ফিনল্যান্ডে এরকম কোনো কিছু নাই। আপনি ফিনল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপেও যদি পান, অর্থাৎ ৫,০০০ ইউরো যে স্টিপেন্ড দিবে ১ বছরে, সেটা দেওয়ার পরেও আপনি জব করতে পারবেন। সো এই ব্যাপারে ফিনল্যান্ডে কোনো এরকম কোনো নিয়ম নাই যে আপনি জব করতে পারবেন না। আপনার স্কলারশিপ থাকুক অথবা না থাকুক আপনি জব করতে পারেন যদি আপনি চান। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে, আসলে ওখানে মাস্টার্স এ যে স্কলারশিপ দেয় সেটা কেমন দেয়, সেটা তো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তো ওখানে যদি কেউ সেলফ ফান্ড স্কলারশিপ ছাড়া স্টাডি করতে চায়, সেক্ষেত্রে টোটাল কত খরচ হতে পারে, এবং স্কলারশিপের ক্ষেত্রে ওরা কোন কোন স্কিল গুলোকে আপার হ্যান্ডে রাখে? আ এটার আনসার যদি দেই, আসলে আ কোন স্কিল আপার হ্যান্ড এ রাখে এরকম কোনো নির্দিষ্টই নাই। কারণ এই বিষয়টা আসলে হোলিস্টিক। পুরো প্রোফাইলটা যদি আ অ্যাডমিশন কমিটির কাছে ভালো লাগে, তাহলে সে স্কলারশিপ পাবে। সেটা ডিপেন্ড করে আসলে ওই স্কলারশিপ কমিটি, সেই প্রোগ্রাম এবং সেই স্পেসিফিক প্রোগ্রামের রিকোয়ারমেন্ট এর উপর। সো আসলে এই বিষয়টা মানে এক কথায় এটার আনসার নেই। বাট আসলে ওই রিসার্চ এক্সপেরিয়েন্স, সিজিপিএ, অন্যান্য ডকুমেন্ট যত ভালো হবে, তত হচ্ছে গিয়ে কি হবে যে আমার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিটা বাড়বে। কিন্তু কেউ এটা বলে দিতে পারবে না যে আমার খুব বেশি এক্সপেরিয়েন্স আছে, পেপার আছে, সবকিছুই ভালো। তাই বলে যে আমি পেয়ে যাবো বিষয়টা আসলে এরকম না। এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে ওই প্রোগ্রাম, ওই প্রোগ্রামের ক্রাইটেরিয়া এবং সেখানে যে এই অ্যাডমিশন কমিটিটা আছে তাদের উপর। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন যে, ফিনল্যান্ডে নাকি বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড জব একদমই নাই, ইজ দিস ট্রু? না, এটা মোটেও ট্রু না। এটা অলরেডি আরাফাত কয়েকটা কোম্পানির নাম মেনশন করছিল, যেমন ফিনভেক্টর একটা একদম রিনাউন্ড একটা কোম্পানি, অরিয়ন একটা ফার্মাসিউটিক্যাল রিনাউন্ড কোম্পানি,
এবং হচ্ছে ফিনল্যাব নামে একটা ল্যাবরেটরিজ মানে কোম্পানি থাকে, যারা কিনা হচ্ছে বিভিন্ন ফিনল্যান্ডের বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট গুলো করে থাকে, আরো অন্যান্য জিনিসগুলো করে থাকে। তো এগুলোতে হচ্ছে কারা জব করতেছে, বা অবশ্যই বায়োলজিক্যাল সায়েন্সের যেসব স্টুডেন্ট আছে তারা জব করতেছে। তো ফিনল্যান্ডে যে বায়োলজিক্যাল সায়েন্সের জব নাই এটা একেবারে ট্রু না। জব অবশ্যই আছে, সে আপনাকে হচ্ছে সেই অনুসারে স্কিল গুলো ডেভেলপ করতে হবে, ইনক্লুডিং ফিনিশ ল্যাঙ্গুয়েজ বলেন বা হচ্ছে আদার্স যেগুলো। আচ্ছা, আর ওখানে যখন অ্যাপ্লাই করা হয় তখন ইলেকট্রনিক্যালি ভেরিফাইড সার্টিফিকেট বলতে কি বোঝায় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে? আসলে ইলেকট্রনিক্যালি ভেরিফাইড সার্টিফিকেট এটা সম্ভবত বাংলাদেশের কেউ এরকম প্রোভাইড করে না। তবে এই অপশনটা যেখানে থাকে সেই সাথে সাথে আরেকটা অপশন থাকে, যদি ইউনিভার্সিটি ইমেইল থেকে, অর্থাৎ সেটা পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে এক্সাম কন্ট্রোলার, এবং প্রাইভেট ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে সম্ভবত রেজিস্ট্রারের ইমেইল থেকে যদি এই ইউনিভার্সিটির ইমেইলকে অর্থাৎ এই ফিনল্যান্ডের ইউনিভার্সিটির ইমেইলে সেন্ড করে, সেটাকে তারা ভেরিফাইড হিসেবে ধরে নেয়। এই অর্থাৎ যেসব ক্ষেত্রে এই অপশনটা থাকে, ওই ক্ষেত্রে আবার এই অপশনটাও থাকে যে ইমেইলের মাধ্যমে ডকুমেন্ট পাঠানো যায়। সেক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্টেড করে তারপরে সেটার স্ক্যান কপি ইউনিভার্সিটির কন্ট্রোলার, এক্সাম কন্ট্রোলারের অফিসের অফিসিয়াল ইমেইল থেকে আমাদের অ্যাডমিশন কমিটিতে যে ওই স্পেসিফিক মেইল অ্যাড্রেস দেওয়া থাকে সেখানে সেন্ড করে পাঠাতে হয় আরকি। মানে ওই রেফারেন্স নাম্বার দিয়ে। কারণ আমাদের অ্যাপ্লিকেশনের সময় একটা রেফারেন্স নাম্বার দেওয়া থাকে, সেই রেফারেন্স নাম্বার উল্লেখ করে পাঠাইলেই হয়। এটা আমরা ৩ জনই এই কাজ করেছিলাম। ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে, ফিনল্যান্ডের সাবজেক্টের ভিত্তিতে প্রফেসরের ফান্ড আছে কিনা সেটা বোঝার কোনো ওয়ে আছে? এটা আসলে ওইভাবে বোঝার কিছু, কিছু উপায় আছে, বাট এটা আসলে ক্লিয়ারলি বোঝা যায় না। কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা রিসার্চ গ্রুপের দেখা যায় ওয়েবসাইট আছে এবং ওই ওয়েবসাইটে চলমান কিছু প্রজেক্ট আছে। এখন চলমান প্রজেক্ট থাকা মানে বেশিরভাগ ক্ষেত্রে তার কাছে ফান্ডিং আছে। তবে এই না যে ফান্ডিং থাকা মানেই সে নতুন কোনো স্টুডেন্ট নিতে পারবে। কারণ এরকম হতে পারে তার ফান্ডিংটা হচ্ছে গিয়ে একজন স্টুডেন্টে কভার করার মতো। সেক্ষেত্রে তার অলরেডি পিএইচডি স্টুডেন্ট আছে। অর্থাৎ এইভাবে আসলে এই ম্যানুয়ালি এই বিষয়গুলো খোঁজার থেকে, কারণ ফিনল্যান্ড যেহেতু ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে সেন্ট্রাল আ আ কি বলে সেন্ট্রালি এপ্লাই করেই পাওয়া যায়। সেক্ষেত্রে ওই বিষয়টা খুব বেশি একটা ইফেক্টিভ না। বরং পিএইচডির ক্ষেত্রেও সেন্ট্রাল অ্যাপ্লিকেশন আছে। তো ওইভাবেই যদি হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ করা হয় সেটাই আমার মনে হয় বেটার। কারণ আসলে ফান্ড থাকলেই যে ওইভাবে ম্যানেজ করা যাবে বিষয়টাও এরকম না আরকি। এটা আমার আমার ওপিনিয়ন আরকি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কনফারেন্স পেপার থাকলে কি হবে নাকি রিসার্চ পাবলিকেশন লাগবেই? এটা আমরা অলরেডি আনসার দিয়ে এই দিয়েছি। কোয়েশ্চেনের অ্যান্সারটা অলরেডি অ্যান্সার দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে যেকোনো পেপার বা যেকোনো স্কিল হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাডভান্টেজ দিবে আপনার প্রোফাইলটা ডেভেলপ করার জন্য অন্যান্য কম্পিটিটরদের থেকে। যাদের কোনো পেপারই নাই বা কোনো স্কিলই নাই, তাদের থেকে যদি আপনার কোনো কনফারেন্স পেপার থাকে বা হচ্ছে কোনো রিসার্চ পেপার থাকে, সেটা অবশ্যই আপনাকে অ্যাডভান্টেজ দিবে। আচ্ছা। আমাদের রেজাল্ট বের হবে হয়তো 2025-এর ফেব্রুয়ারি বা মার্চ। এক্ষেত্রে আমরা কোন ইনটেক অ্যাপ্লাই করব? ২০২৫ এর যদি হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি-মার্চে হয়, অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চ না, যদি জুন অথবা জুলাই মাসের আগে রেজাল্ট পাবলিকেশন হয়, তাহলে ওই ২০২০ সালের সেপ্টেম্বরে যে ইনটেকটা আছে, অর্থাৎ আমি তার আগের বছরের এই ডিসেম্বর, জানুয়ারিতে আমি এপ্লাই করব। অর্থাৎ আমার যদি রেজাল্ট পাবলিশ হয়, এটা কত সাল? ২৪ আমার যদি রেজাল্ট পাবলিকেশন হয় আগামী বছর জুলাই মাসের আগে, তাহলে আমি এই বছর ২০২৪ এর ডিসেম্বরে আমি এপ্লাই করব। বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ এই অফার লেটার অ্যাকসেপ্ট করার লাস্ট ডেটের আগে যদি আমি হচ্ছে গিয়ে ওদেরকে আমার আ সার্টিফিকেট প্রোভাইড করতে পারি, রেজাল্ট প্রোভাইড করতে পারি, ট্রান্সক্রিপ্ট প্রোভাইড করতে পারি, ইটস ওকে। আচ্ছা, তাহলে ওখানে অ্যাপ্লাই করার সময়টা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি এরকম। হ্যাঁ। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওখানে কি আইস ছাড়া মোটিভেশন এমওয়াই দিয়ে কি কোনো অ্যাপ্লিকেশন করা যায় কিনা, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এই সাবজেক্টে? না, এখানে আসলে এমওই দিয়ে অ্যাপ্লাই করার চান্সেস নাই। যতগুলো সাবজেক্ট আছে সবগুলোতে দেখা যায় রিকোয়ারমেন্টটা আইএলটিএস থাকে আর কি। আচ্ছা,
এখানে আরেকটা প্রশ্ন করছেন, ক্যান ইউ প্লিজ ডেসক্রাইব অ্যাবাউট জয়েন্ট অ্যাপ্লিকেশন এন্ড সেপারেট অ্যাপ্লিকেশন? জয়েন্ট অ্যাপ্লিকেশনটা আসলে ব্যাপার হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশনে তুমি চাইলে একসাথে 6টা ইউনিভার্সিটিতে অথবা একটা ইউনিভার্সিটির 6টা প্রোগ্রামে যেকোনো 6টাতে অ্যাপ্লাই করতে পারো। এখানে অনেকগুলো প্রোগ্রাম থাকে। সো যেকোনো 6টাতে সিলেক্ট করে আমাদের অ্যাপ্লাই করতে হয়। এটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন। আর সেপারেট অ্যাপ্লিকেশন হচ্ছে প্রত্যেক ইউনিভার্সিটিতে স্পেসিফিকলি আলাদা করে অ্যাপ্লাই করতে হয়। যেমন হেলসিকি ইউনিভার্সিটি, তারপর তাম্পের ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে সেপারেট অ্যাপ্লিকেশন। এখানে দেখা যায় হেলসিঙ্কির জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয়, তাম্পের জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এটা হচ্ছে ডিফারেন্ট মেইনলি জয়েন্ট অ্যাপ্লিকেশন আর সেপারেট অ্যাপ্লিকেশন। আরেকজন প্রশ্ন করেছেন, বিএসসি বোটানি থেকে কি বায়োমেডিসিন আর বায়োইনফরমেটিক্সে এমএসসি করা যায়? হ্যাঁ, এমএসসি। আচ্ছা আকাশ, এটা আসলে যে বোটানি থেকে এমএসসি করা যাবে না এরকম কোনো ব্যাপার না। যেমন আমার বায়োমেডিসিনের দেখা যায় সেভারাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে, মাইক্রোবায়োলজি আছে, তারপর ফার্মাসি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে। এটা ডাজন্ট ম্যাটার, যতক্ষণ না আমার প্রোফাইলটা অথবা আমার সিভিটা আমার অ্যাপ্লিকেশন এই সাবজেক্ট রিকোয়ারমেন্টের সাথে মিলতেছে, ততক্ষণ পর্যন্ত আমি অ্যাপ্লাই করতে পারতেছি আর কি। আরেকজন প্রশ্ন করেছেন, ভাইয়া অফার লেটার পাওয়ার জন্য কিরকম টাকা ডিপোজিট করা লাগে, আর অফার লেটার পাওয়ার পর ভিসা প্রসেসিং এর জন্য কিরকম টাকা দেখানো লাগে? ফিনল্যান্ডে আসলে স্কলারশিপের জন্য কোনো টাকা ডিপোজিট করা লাগে না। এটা আরাফাত সম্ভবত আরেকবার মেনশন করছিল। কিন্তু ভিসার যে প্রসেসিংটা সেটার জন্য হচ্ছে আপনার ব্যাংকে স্টেটমেন্ট দেখানো লাগে, অর্থাৎ ব্যাংকে কিছু টাকা দেখানো লাগে। যদি আপনার সাপোজ আপনার যদি 100% টিউশন ফি স্কলারশিপ থাকে, তাহলে আপনার পড়াশোনার কোনো খরচ নাই এবং সেই ব্যাপারে আপনাকে কোনো টাকা পয়সা দেখানো লাগবে না। কিন্তু ভিসার যে রিকোয়ারমেন্টটা ফিনল্যান্ডের, অর্থাৎ আপনার 1 বছরে থাকা খাওয়ার যে এক্সপেন্সটা সেটা দেখাইতে হবে। সেটা হচ্ছে ৬,৭২০ ইউরো, যেটা বাংলাদেশি টাকা হচ্ছে প্রায় ৮ লক্ষ টাকার মতো পড়ে। ওই পরিমাণ টাকার ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনাকে দেখাইতে হবে যে আপনার ১ বছরে থাকা খাওয়ার খরচ আছে। কিন্তু যদি আপনার স্কলারশিপ থাকে তাহলে আপনাকে কোনো টাকা দেখাইতে হবে না বা কোনো টাকা পেও করতে হবে না। বাট আপনার স্কলারশিপ না থাকলে সেটা হচ্ছে আপনাকে টিউশন ফি পে করতে হবে। জাস্ট আপনি ১ বছরের লিভিং এক্সপেন্সটা দেখাইতে হবে ভিসা রিকোয়ারমেন্ট এর জন্য। আর অন্য কোনো টাকা দেখানো লাগবে না ফিনল্যান্ডে। আচ্ছা, ভাই ভাইয়ের সম্পর্কে একটু বিস্তারিত বললে ভালো হবে। মানে কি কি বিষয়ে কোয়েশ্চেন করে কি ভাই বাদে, এছাড়া ভাই ভাইয়ের জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি? ভাইবার বিষয়টা আসলে এটাই ডিপেন্ড করে বিভিন্ন প্রোগ্রামের এই ইয়ের উপর। যেমন আমি প্রায় কত ৫-৬টার মতো ভাইবা দিয়েছি। তো একেক ভাইবা আমি দেখছি একটার সাথে আরেকটার মিল নেই। যেমন হচ্ছে আমি ১ম যে ভাইবা দিছিলাম ইউনিভার্সিটি অফ ওউলো থেকে। তো এখানে আমার ৪০ মিনিট ৪০ থেকে সরি ১ ঘন্টার ভাইবা ছিল। এর মধ্যে ৪০ মিনিট, ১ম ৪০ মিনিট শুধুমাত্র নলেজ বেস কোয়েশ্চেন ছিল। যে এইটার ডেফিনিশন কি? এইটা করলে কি হবে? ওইটা করলে কি হবে? আবার আমি ইউনিভার্সিটি অফ হেলসিংকিতে ভাইবা দিছি। সেখানে মাত্র ১০ মিনিটের ভাইবা ছিল। সেখানে আমাকে হচ্ছে গিয়ে একটা স্লাইড ওপেন করে বিভিন্ন কিওয়ার্ড দেখাইছে এবং ওই কিওয়ার্ড দেখে আমার কি মনে হচ্ছে বা আমি কি চিন্তা করতেছি সেটা জানতে চাইছিল। আবার আরেকটা ভাইবা যেমন হচ্ছে ইউনিভার্সিটি অফ ইউভাস্কুলার, সেখানে হচ্ছে গেলো কি যে আমাকে একটা রিসার্চ পেপার প্রোভাইড করছিল। সেটা থেকে আমি কি বুঝতে পারছি সেটা আমার হচ্ছে গিয়ে সেখানে বলতে হইছে বা কোয়েশ্চেন করছে সেখান থেকেই বলতে হয়েছিল। প্লাস এরকম আসলে ভাইবার বিষয়টা কিরকম হবে বা কি হবে সেটা ইমেইলে আগেই থেকেই বলে দিবে। সেটা যদি হচ্ছে গিয়ে কোনো একটা নির্দিষ্ট ফিল্ড থেকে কোয়েশ্চেন করে সেটা তারা বলে দিবে। যদি সেটা কোনো রিসার্চ পেপার থেকে কোয়েশ্চেন করে সেটাও বলে দিবে। অথবা যদি কোনো হচ্ছে গিয়ে স্পেসিফিক ফিল্ড থেকে কোয়েশ্চেন করে সেটাও আগেই থেকেই বলে দিবে। অর্থাৎ অ্যা কি জিজ্ঞেস করবে না করবে সেটা আগেই জানায় দেওয়া হবে আরকি। মানে ওরা ভাই ভাই যখন ডেট দিবে তাহলে ওই মেয়ের সাথে তো বলে দিবে যে আমি এই জায়গায় প্রশ্ন করবো, মেনশন করা থাকে। হ্যাঁ, সেটা মেনশন করা থাকবে। আর যদি স্কলারশিপের জন্য কি আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয়, না এডমিশন অ্যাপ্লাই করার সময় একসাথে করা হয়?
এখানে স্কলারশিপের জন্য যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেখানে হচ্ছে একটা বক্স থাকবে যে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান কিনা। তো আপনাকে স্কলারশিপের জন্য যে বক্সটা সেটা সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে সাথে সাথে সেখানে হচ্ছে একটা বক্স ওপেন হবে একটা স্কলারশিপ লেটার নামে। সেখানে হচ্ছে আপনাকে বিস্তারিত লিখতে হবে যে কেন আপনি স্কলারশিপ ডিজার্ভ করেন বা হচ্ছে স্কলারশিপ কমিটি আপনাকে যে স্কলারশিপটা দিবে সেটা কিসের উপরে বেস করে আপনাকে একটা স্কলারশিপ লেটার লিখতে হবে। জাস্ট লাইক আমরা যেরকম স্টেটমেন্ট অফ পারপাস লিখি, কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনি স্টেটমেন্ট অফ এসওপি বা মোটিভেশন লেটারে যাই লিখছেন হুবহু এখানে কপি করে দিবেন, ব্যাপারটা এরকম না। স্কলারশিপ লেটারটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, বাট আপনাকে হচ্ছে ওখানে এটা প্রুভ করতে হবে যে আপনি স্কলারশিপের জন্য মানে আপনার সেই ক্রেডিবিলিটি আছে এবং আপনাকে হচ্ছে স্কলারশিপ দিলে ভার্সিটির যে ক্রাইটেরিয়া গুলো আপনি সেইগুলো ফুলফিল করতে পারবেন। এই ব্যাপারগুলো সেখানে করতে হবে। সো আলাদাভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার দরকার নাই। সেটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লেটারের মধ্যেই লিঙ্কটা থাকে, লিঙ্ক বলতে অপশনটা থাকে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার। সরি, আমি আসলে আমার চলে যাইতে হচ্ছে, আমার একটা মিটিং আছে। তো দেখা হয় সবার সাথে কথা হয়ে ভালো লাগলো। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আল্লাহ অনেক হাফেজ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাকি ভাই থাকলো আমাদের সাথে। তো ওকে, আপনাকে বাই। সবার পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন প্রশ্ন করেছে, মেরিন ফিশারিজ সেক্টর রিলেটেড অপরচুনিটি কেমন, অর ফিশারিজ জেনেটিক্স মলিকুলার বায়োলজি? মেরিন ফিশারিজ এর ব্যাপারটা সম্পর্কে টু বি অনেস্ট আমাদের আইডিয়া নাই, বাট যেহেতু মলিকুলার বায়োলজি সম্পর্কে বলছে, আমরা হচ্ছে মলিকুলার বায়োলজিতে পড়াশোনা করতেছি, অর্থাৎ আমাদের যে স্পেশালাইজেশন ট্র্যাকটা সেটা মলিকুলার বায়োলজি, এবং হচ্ছে আমাদের ব্যাচেলর যেটা ছিল সেটা ছিল মাইক্রোবায়োলজি। সো আপনি মাইক্রোবায়োলজি থেকে পড়াশোনা বা মেরিন ফিশারিজ পড়াশোনা করে আপনি মলিকুলার বায়োলজিতে আপনি বা জেনেটিক্সে পড়াশোনা করতে পারবেন ফিনল্যান্ডে মাস্টার্সে। এবং জবের যে ব্যাপারটা আপনি মলিকুলার বায়োলজি থেকে হচ্ছে যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা বিভিন্ন ল্যাব যেগুলো আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনাদের কাছে আমি লাইভ কোয়েশনে যাব, অর্থাৎ আপনারা যারা টাইপ করে দিতে চাচ্ছেন না, একদম প্রশ্ন করতে চাচ্ছেন, আপনারা হ্যান্ড রেজ করবেন কাইন্ডলি, এবং আমি পর্যায়ক্রমে একজনকে বলবো প্রশ্ন করার জন্য। তো এর মধ্যেই একটা কোশ্চেনের সবার থাকে যে আমি আসলে এত দেশ থাকতে কেন পেপার করছি। তো আমি এটা আপনাদের দুজনের পার্সপেক্টিভ থেকে জানতে পারবো। ইয়াসিন আর ভাই। আচ্ছা, হ্যাঁ নইমুল, আমি আসলে কোশ্চেনটা বুঝতে পারিনি। আমার কোয়েশ্চনটা ছিল হচ্ছে আমরা এত দেশ থাকতে আসলে কেন ফিনল্যান্ডকে বেছে নিই? এটার মধ্যে হুম। বিশেষ ভূমিকা আছে। আচ্ছা, এটা আসলে আগেও ডিসকাস করা হয়েছে, এত দেশ থেকে কেন ফিনল্যান্ডকে বেছে নিবো। এখানে আব্দুল হান্নান আকাশ যেটা মেনশন করছে, এখানের এডুকেশন সিস্টেম খুবই ফ্লেক্সিবল, এটা হচ্ছে একটা প্রথম পয়েন্ট। তারপর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে পিআর ফ্যাসিলিটিস আর সিটিজেনশিপ ফ্যাসিলিটিস এখন পর্যন্ত, অর্থাৎ 2024 সালের এপ্রিল পর্যন্ত এখনো মোটামুটি ভালোই বলা চলে। বাট আমরা মে মাসে কি হবে এটা বলতে পারতেছি না, কারণ হচ্ছে মে মাসে অনেক গুলা রুলস চেঞ্জ হওয়ার কথা চলতেছে, এবং মোটামুটি আহ যতটুক আইডিয়া করা যাচ্ছে অনেক রুলস, পিআর আর সিটিজেনশিপ রিলেটেড অনেক রুলস চেঞ্জ হবে আর কি। তো এইসব চেঞ্জ হয়ে গেলে তখন আর ফিনল্যান্ড কিন্তু আগের মতো থাকবে না। 2-3 বছর আগে ফিনল্যান্ড যেরকম ছিল, যেরকম ফ্লেক্সিবল ছিল আমাদের পিআর আর সিটিজেনশিপের ক্ষেত্রে, আর যদি রুলস গুলো চেঞ্জ হয় তখন এই ফ্যাসিলিটিস গুলো আমরা আর পাবো না। এটা হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট। আর আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে ফিনল্যান্ডকে চুজ না করার একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই যে এখন জব ক্রাইসিসটা, এটা হচ্ছে এখন খুবই মারাত্মক ভাবে জব ক্রাইসিসটা দেখা দিচ্ছে আর কি। আর স্টুডেন্টরা মোটামুটি স্ট্রাগল করতেছে এই যে পার্ট টাইম জব নিয়ে। শুরুতেই একটু স্ট্রাগল হচ্ছে, বাট আলটিমেটলি যদি কোপ আপ করে নিতে পারে কিছুদিন, তো তখন সবকিছু আবার নর্মালাইজড হয়ে যায় আর কি। এখন হাসান ভাইয়ের পার্সপেক্টিভে তো ফিনল্যান্ডকে আপনারা কেন বেছে নিলেন? ভাই, আপনার আকাশের কথা মাইক শুনতে পাচ্ছেন? অফ করা। হ্যাঁ, সরি। আচ্ছা,
খেয়াল করি না আমি। সেটা হচ্ছে ফিনল্যান্ড চুজ করার যে ব্যাপারটা সেটা আমি বলে রাখি। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্টেজে আসলে আমি এরকম ডিটারমাইন্ড ছিলাম না যে আমি ফিনল্যান্ডে আসবো। এই ব্যাপারটাতে আমি কখনোই ছিলাম না। আমি হচ্ছে যতগুলো কান্ট্রিতে আমার সাবজেক্ট রিলেভেন্ট মানে সাবজেক্ট রিলেভেন্ট জব না, সাবজেক্ট ছিল বা আমি যে মাস্টার্স প্রোগ্রাম গুলাতে পড়তে ইচ্ছুক, আমি সবগুলা কান্ট্রিতে মোটামুটি যতগুলাতে সম্ভব ফ্রি অ্যাপ্লিকেশন সেগুলোতে আমি করেছিলাম। ইনক্লুডিং জার্মানি, তারপর হচ্ছে ফিনল্যান্ড এবং হচ্ছে নরওয়ে, তারপর হচ্ছে আরো কয়েকটা কান্ট্রিতে করছিলাম এরকম। তো আমার কখনোই মাথায় এরকম আমি একদম ডিটারমাইন্ড ছিলাম না যে হচ্ছে আমি ফিনল্যান্ডে আসবো। তো পরবর্তীতে যখন হচ্ছে আমি স্কলারশিপটা পাইলাম ফিনল্যান্ডে, আমার টিউশন ফি স্কলারশিপ, আমারটা হচ্ছে 100% টিউশন ফি স্কলারশিপ। টিউশন ফি স্কলারশিপটা যখন পাইলাম এবং হচ্ছে অন্যান্য যেই আরো যে কয়েকটা অফার লেটার পাইছিলাম সেগুলোর সবগুলা হচ্ছে বিবেচনা করে দেখলাম হচ্ছে আমার জন্য ফিনল্যান্ডটা এই মুহূর্তে বেস্ট ছিল। এবং আমরা যখন আসবো ফিনল্যান্ডে জব ক্রাইসিস আমরা শুনেছিলাম, বাট এতটা মানে সিভিয়ার যে ছিল সেটা সেটা সম্পর্কে আমাদের আইডিয়া ছিল না। তো বলতে পারি হচ্ছে যে আমরা মানে না জেনে হচ্ছে অনেকটা আসছি। আর হচ্ছে সাবজেক্ট যেই ব্যাপারটা, সাবজেক্টটা হচ্ছে আমার খুবই পছন্দের ছিল, এই জন্য হচ্ছে আমি ফিনল্যান্ডটা চুজ করছিলাম। আর যেহেতু আমার 100% টিউশন ফি স্কলারশিপ ছিল, আমার খেয়াল ছিল যে লিভিং এক্সপেন্সটা হয়তো আমি কোনো একটা জব করে আমি ম্যানেজ করতে পারবো। পড়াশোনা যেহেতু আমার খরচ নাই, সেটা হচ্ছে এই জন্যই আমার ফিনল্যান্ডটা চুজ করা। আমাদের আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে বায়োটেকনোলজিতে আন্ডারগ্রেড করলে কোন মাস্টার্স ভালো হবে এন্ড জব সিকিউরিটি? এটা অলরেডি মনে হয় আমরা আনসার করে দিচ্ছি ভাই। হ্যাঁ, এটার ব্যাপারে অলরেডি তো বলা হয়েছে, বাট তাও যদি আবার রিপিট করি, আমার সাবজেক্টে অলরেডি 2 জন বায়োটেকনোলজির স্টুডেন্ট আছে আমার, বায়োমেডিসিন আর কি। তো একজন বাংলাদেশি আর একজন হচ্ছে ও ফ্রম পাকিস্তান। দুইজনেই হচ্ছে এই বায়োটেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে আর কি। তো আমার মতে বায়োটেকনোলজি ব্যাকগ্রাউন্ডের সাথে এই বায়োমেডিসিন বলো বা আদার রিলেটেড সাবজেক্ট গুলোর রিক্রুটমেন্ট খুব একটা ভালো মিলে আর কি। আমরা এখন লাইভ কোয়েশ্চেন গুলো একটু নিব। মেহরাজ কবির ভাই, কি প্র্যাকটিস করেছেন আপনার কাছে? জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে যে ভাই, আপনি তো বললেন চট্টগ্রাম থেকে মানে বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিংটা করা যায় না, ইন্ডিয়া থেকে করা যায়। তো আমরা ইন্ডিয়া থেকে করলে ধরেন কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কাজ করে কিনা এই ক্ষেত্রে, যেহেতু আমার নিজের দেশে এম্বাসিটা নেই, তো একটু বলবেন। এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা তো আসবে না। এখন বাংলাদেশে যে অপশন থাকতো যে এখান থেকে করার ভিসা অ্যাপ্লিকেশন, তাহলে না অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারটা আসতো। তো আমাদের কাছে তো অপশনই নেই। আমাদের একটাই অপশন যে আমাদের ইন্ডিয়া থেকে ভিসা অ্যাপ্লাইটা করতে হবে, মানে ইন্ডিয়াতে ডিএফএস ফেস করতে হবে। সো আলটিমেটলি এটা ছাড়া কোনো অপশন নাই আমাদের হাতে। এক্ষেত্রে কোনো আপনি যদি ঝামেলা বা ভিসা আপনি যদি হ্যারাসমেন্টের? আমি আমি এই জিনিসটা একটু আরাফাতের সাথে অ্যাড করতে চাই। আপনার যেহেতু ভিসার জন্য আপনি মানে ইন্ডিয়াতে যাবেন, সো আপনার যদি সব ডকুমেন্টস ঠিক থাকে, অর্থাৎ হচ্ছে আপনার স্কলারশিপ বা হচ্ছে অফার লেটার এবং হচ্ছে আদার যেই আপনার প্রোফাইলে যেগুলো দরকার ভিসা পাওয়ার জন্য, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনার মানে ভিসা পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনি ডিসঅ্যাডভান্টেজ, বাংলাদেশ থেকে আসছেন বলে আপনাকে ভিসা দিবে না ব্যাপারটা এরকম না, বা হচ্ছে আপনি কোনো অ্যাডভান্টেজ পাবেন ব্যাপারটা ওইরকম না। আপনার যদি সবকিছু ডকুমেন্টস ঠিক থাকে আপনি অবশ্যই ভিসা পাবেন। জি জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। আমাদের অলমোস্ট অনেকক্ষণ হয়ে গেল, আমরা আমাদের সবগুলো কভার করার চেষ্টা করছি যতটুকু পারা যায়। তো আপনাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি করার জন্য অনুরোধ করবো, কারণ আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ওয়েবিনারটা শেষ করার করবো আর কি। তো কারো যদি প্রশ্ন থাকে এখন আপনারা অপেক্ষা করতে পারবেন, জাস্ট মাইকটা অন করে প্রশ্নটা করবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমাদের কোশ্চেন আনসার একবার পাইছি, বাট তবু আমি হচ্ছে 4-1 এর রেজাল্ট দিয়ে কি তাহলে অ্যাপ্লাইটা করব? মানে যদি জানুয়ারি বা ডিসেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশনটা করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার রেজাল্ট বের হইতে হইতে মার্চ বা হচ্ছে ফেব্রুয়ারি লাস্ট উইকে হয়তো বা বের হবে। সেক্ষেত্রে তার মানে হচ্ছে আমি 2024 সালের ডিসেম্বর মাসে আমি অ্যাপ্লিকেশন করতেছি 2025-এ যাওয়ার জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে এরকম। এবং হচ্ছে তোমাকে যে ইয়াটা জমা দিতে হবে, তোমার রেজাল্টের ব্যাপারটা সেটা হচ্ছে অফার লেটার অ্যাকসেপ্ট করার আগে ওই তোমার সার্টিফিকেটটা, প্রভিশনাল সার্টিফিকেট যেটা, সেটা হচ্ছে সাবমিট করতে হবে আর কি।
এবং হচ্ছে তুমি এই বছরে অ্যাপ্লাই করতে পারবা যদি 4-1 এর রেজাল্ট হাতে থাকে, মানে তাহলে এই বছরে অ্যাপ্লাই করা সম্ভব। জি, থ্যাংক ইউ ভাই। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আমরা আর কারো কোনো কোয়েশ্চেন দেখছি না। সো আমরা মনে হয় এখানে শেষ করতে পারি। আর আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে একটা যে কমিউনিকেশন গ্যাপ, এটাকে অবশ্যই আপনারা অনেকটা রিডিউস করতে পারছেন, এবং আমাদের মধ্যে যে কনফিউশন গুলো থাকে বিভিন্ন বিষয়ে এগুলো রিডিউস করতে পারছেন, এবং এটার কারণে দেখা যাবে যে অনেকে ইন্সপায়ার্ড হয়ে ফোর্থ ইয়ার আছে অ্যাপ্লাই করা শুরু করবে ফোর্থ ইয়ারে। তখন দেখা যাবে মাস্টার্সটা বাইরে করতে পারছে, বাংলাদেশ মাস্টার্স করার সময় তো নষ্ট হচ্ছে না। তো এক্ষেত্রে আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর কি আমাদের এই ওয়েবিনারটা। তো আপনাদের সবাইকে যারা পার্টিসিপেন্ট আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই ওয়েবিনারটা শুরু করার জন্য, এবং আপনাদের যে উচ্চশিক্ষার জন্য প্রত্যাশা বা আকাঙ্ক্ষা, এটা থেকে খুবই ভালো লাগলো, এবং আমরা আশা করব যে আপনারা এটা অ্যাচিভ করতে পারবেন, এবং সেটার যে সাকসেস সেটা আমরা দেখতে পাবো। আর আপনারা বায়োল্যাবের সাথে এখন আছেন, আর সামনে থাকবেন, এবং সামনে আরো ইন্টারেস্টিং কিছু ওয়েবিনার হবে ইউএসএ, জাপান এগুলো নিয়ে। তো আপনারা বায়োল্যাবের সাথে থাকবেন, এই যে গুলো দিয়ে রাখবেন যাতে আপনারা আপডেটটা পেয়ে যান। আর আমাদের যে রিসার্চ ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হচ্ছে মে মাস থেকে, সেখানে আপনারা চাইলে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আপনারা রিসার্চ প্রজেক্ট কাজ করার সুযোগ পাবেন ওটার মাধ্যমে। এবং আমরা কিন্তু অলরেডি রিসার্চ করা পাবলিশ করতেছি, এবং বেশ কিছু রিভিউ আছে, সাবমিশন আছে। তো মোটামুটি ভালো অবস্থানে আর কি। তো আমরা আশা করতেছি যে আগামী 6 মাসের পরে, 8 থেকে 9 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে আমরা রিসার্চ করা পাবলিশ সমর্থ হবো, আমাদের যেগুলো ম্যাথিং শুরু হবে সেগুলো। তো এখন আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো ওয়েবিনারে, অথবা আমাদের যেগুলো ক্লাস চলে সেগুলোতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আব্দুল হাসান ভাই, ইয়াসিন আরাফাত ভাই, এবং স্বচ্ছ ভাইকে আন্তরিক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং ধন্যবাদ। আপনারা স্কলারশিপ পেয়েছেন, ফুলফ্রি এর জন্য অভিনন্দন, আর ধন্যবাদ হচ্ছে আপনারা আমাদের যে ওয়েবিনারটা সফল করেছেন এই জন্য। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আমাদের ওয়েবিনারটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।